আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে আমাদের ৭৫ দিনের যে ফ্রি জব কোর্সটা চালু রয়েছে, সেটা কয়েকদিন থেকে আমাদের এটা আসলে নিয়মিত ক্লাসগুলো হচ্ছে। তো আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে যে আমাদের পেজ থেকে যেই ক্লাসটা আমরা পাবলিশ করতেছি এবং আমাদের গ্রুপে যে ক্লাসগুলো হচ্ছে, দয়া করে আমাদের ক্লাসগুলো শেয়ার দেবেন এবং পাশাপাশি আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে এবং কোনো বোঝার প্রয়োজন থাকে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সার্ভিসটা আপনাদের দেওয়ার জন্য। আর অনেকেই আপনারা বলেছেন যে আসলে আমরা নোট প্রোভাইড করব কিনা বা পিডিএফ দেবো কিনা। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা ক্লাস শেষে আমাদের পিডিএফটা দেওয়া হয়। পাশাপাশি আপনাদেরকে নিশ্চয়ই আপনারা জানেন, যারা আমাদের গ্রুপে আপনারা অ্যাড হয়েছেন, আমাদের এই ক্লাসগুলো নিয়ে একটা বই আকারে এটা পাবলিশড হবে। হ্যাঁ, এটা একটা বই আকারে এই ক্লাসগুলো পাবলিশড হবে এবং আমাদের এখান থেকে একটা কথাই বলবো যে আপনারা সর্বোচ্চ কমন পাবেন। সর্বোচ্চ দ্যাট মিনস কি? আসলে আপনাদের কাছে হয়তো বা মনে হতে পারে যে 1000 মাত্র প্রশ্ন সলভ করবে, এটা আসলে আহামরি কি এমন। কিন্তু আপনারা বিশ্বাস করেন, হ্যাঁ, আপনারা বিশ্বাস রাখতে পারেন আমাদের উপরে যে আমাদের যে 1000 প্রশ্নটা, যেটা আসলে অনেকটা সিলেক্টিভ এবং অ্যানালাইসিস করার মাধ্যমে যে 1000 প্রশ্ন আপনাদের মাঝে আমরা নিয়ে হাজির হচ্ছি, সেটা সবগুলো সাবজেক্টের জন্য, স্পেশালি আমার বাংলা সাবজেক্টের জন্য। তো এই 1000 সাবজেক্ট, এই 1000 প্রশ্ন আপনারা যদি পড়তে পারেন, ভালোভাবে বুঝে বুঝে পড়েন, তো আশা করি এখান থেকে আরও 5 ডবল প্রশ্ন আপনাদের অটোমেটিক্যালি হয়ে যাবে। অর্থাৎ মিনিমাম 5 থেকে 7000 প্রশ্ন আপনাদের সলভ হয়ে যাবে অটোমেটিক্যালি, যেটা কিনা আসলে আপনাদের চাকরির প্রস্তুতিটাকে আসলে আরও বেগবান করবে। তো এ হচ্ছে বিষয়। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে আজকে আমার দ্বিতীয় দিনের মতো ক্লাস। তো নিশ্চয়ই আপনারা জানেন যে ফার্স্ট দিন আমি ক্লাস নিয়েছিলাম, প্রথম ক্লাস, যেটা হচ্ছে 1 থেকে 35টা প্রশ্ন আপনাদেরকে সলভ করিয়েছিলাম ব্যাখ্যা সহকারে। তো সেটারই ধারাবাহিকতায় আজকে আমার দ্বিতীয় দিনের মতো ক্লাস। তো আজকে আমি মূলত 36 থেকে 70, অর্থাৎ আজকে 35টা প্রশ্ন, পরবর্তী 35টা যে প্রশ্ন রয়েছে সেটা একটু ব্যাখ্যা সহকারে জানার চেষ্টা করব। আচ্ছা, অনেকে আমাকে সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, আপনারা কে কোথা থেকে দেখছেন চাইলে কমেন্টে জানাতে পারেন। কে কোন জায়গা থেকে, কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন, কমেন্টে জানাতে পারেন। হ্যাঁ, আর যদি কোনো কিছু জিজ্ঞাসার প্রয়োজন থাকে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা বলে রাখবেন। আমি চেষ্টা করব মাঝে মধ্যে আপনাদের কমেন্ট পড়ার জন্য। ওকে, তো যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো খেয়াল করুন, এখানে ফার্স্ট যে কোশ্চেনটা আমাদের রয়েছে সেটা হচ্ছে গরু মাংস খায়। গরু মাংস খায়। তো এটা বাক্যটি অশুদ্ধ কেন? এটা আসছে কোথায়? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা, ব্যক্তিগত কর্মকর্তা বা কারা তত্ত্বাবধায়ক 2006 সালে, অর্থাৎ নন ক্যাডার টাইপের যে প্রশ্নগুলো হয়। আরেকটা কথা বলে রাখি, আমাদের কিন্তু এখানে যে বিগত প্রশ্ন, এটা কিন্তু সবগুলো দেওয়া হয় নাই। তো এই প্রশ্নগুলো এতটাই গুরুত্বপূর্ণ এবং এতটাই বিগত বছরের প্রশ্ন একাধিকবার এসেছে যে আসলে আমরা এখানে যদি লিখতে যাই, দেখা যাচ্ছে এই পুরো পেজটা আসলে বিগত প্রশ্ন লিখতেই শেষ হয়ে যাবে। যার কারণে আমরা হয়তোবা ইম্পর্টেন্ট বা 2-1টা বিগত প্রশ্ন শুধু এখানে ইন্ডিকেট করে দেওয়া হয়। তবে আপনারা এইটুকু আশ্বস্ত রাখতে পারেন যে আমাদের সবগুলো প্রশ্নই বাছাইকৃত। নিঃসন্দেহে এই বিষয়গুলো একটু ভালোভাবে গুরুত্ব সহকারে দেখবেন। ওকে, এখানে খেয়াল করুন, গরু মাংস খায়, বাক্যটি অশুদ্ধ কেন? এখানে বলা হয়েছে কি আসক্তির অভাব, যোগ্যতার অভাব, অর্থ অস্পষ্ট বলে, পদবিন্যাস ত্রুটি থাকা অবস্থায়। তো তার আগে একটা কথা বলে রাখি যে এখানে একটা সার্থক বাক্য কখন আমরা বলতে পারি, বা একটা সার্থক বাক্যের গুণ কয়টা? আসলে আমরা জানি যে একটা সার্থক বাক্যের গুণ থাকে হচ্ছে কয়টা? টোটালে হচ্ছে 3টা। আমরা যদি একটু লিখে দেই যে একটি সার্থক বাক্যের গুণ থাকে হচ্ছে 3টি, সেটা আমরা জানি, প্রত্যেকে মোটামুটি জানি। তো এখন কথা হচ্ছে সেই সার্থক বাক্যগুলো কি? আমরা কিন্তু জানি, পড়ে আসছি, আকাঙ্ক্ষা, আসক্তি এবং কি যোগ্যতা। তো প্রথমে যদি বলা হয় আকাঙ্ক্ষা, 2 নম্বর হচ্ছে কি আসক্তি, আকাঙ্ক্ষা, আসক্তি এবং 3 নম্বর হচ্ছে কি যোগ্যতা। তো এই 3টা যদি বৈশিষ্ট্য কোনো বাক্যের মধ্যে থাকে,
তখন সেটাকে আমরা সার্থক বাক্য হিসেবে কল্পনা করতে পারি বা চিন্তা করতে পারি, বা সেটা আসলে সার্থক বাক্য হবে। ঠিক আছে, তো কথা হচ্ছে তাহলে এই সার্থক বাক্যর গুণ কিন্তু আমরা জানলাম 3টি। তাহলে আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা, তো এই বিষয়টা কি একটু আমরা জানার চেষ্টা করব। প্রথমে আকাঙ্ক্ষাটা আসলে কি? আকাঙ্ক্ষা হচ্ছে যে আমরা যখন একটা বাক্য বলি তখন সেই বাক্যের পরিপূর্ণ অর্থ বোঝার জন্য এক বাক্যের পরে বা একটা শব্দের পরে বা একটা শব্দের পরে আরেকটা শব্দ বলার যে টেন্ডেন্সি, অর্থাৎ একটা বাক্যর পর আরেকটা বাক্য বোঝার জন্য আমাদের কি করতে হবে, মানে একটা শব্দ, আকাঙ্ক্ষাটা মানে কি, একটার পরে আমরা আরেকটা শুনবো আর কি। প্রথমে আমি একটা বাক্য বললাম বা একটা বাক্য বললাম, তো বাক্যর পরে আমি যদি উদাহরণের সাথে এভাবে যদি বলি, হ্যাঁ, আমি যদি উদাহরণটা এভাবে বলি যে আমি ভাত, হ্যাঁ, আমি যদি বলি যে আমি ভাত আর কিচ্ছু না, তাহলে আমি ভাতের পরে কি হবে? আমি যদি বলি যে শুধুমাত্র লিখি যদি আমি ভাত, এটার পরে কিন্তু একটা পরবর্তী কি হবে বা পরবর্তী শব্দটা আসলে কি বলবে সেটা শোনার একটা আকাঙ্ক্ষা থাকে। অর্থাৎ একটা বাক্যের পর আরেকটা বাক্য শোনার যে তীব্র আকাঙ্ক্ষা, সেটাকে আমরা কি বলতে পারি? বাক্যের আকাঙ্ক্ষা। অর্থাৎ আমি যদি বলি যে আমি ভাত খাই, সেক্ষেত্রে কিন্তু এটা একটা পরিপূর্ণ বাক্য বা পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে। যদি আমি শুধু বলি আমি ভাত, বা আমি যদি এইটা বলি যে আমি তোমাকে, শেষ, তারপরে কি, মানে আমি একটা বাক্য বলবো, এটা কিন্তু একটা অসম্পূর্ণ বাক্য। অর্থাৎ একটা অসম্পূর্ণ বাক্য একটা বাক্যের পরে পরবর্তী শব্দ শোনার যে ইচ্ছা এবং সেটার মাধ্যমে যে অর্থ প্রকাশ করে, সেটা হচ্ছে মূলত কি? আকাঙ্ক্ষা। যদি বলে আমি তোমাকে আমার ছোট ভাইয়ের মতো স্নেহ করি, বা আমি তোমাকে আমার ছোট বোনের মতো স্নেহ করি, তো এই বিষয়টা কিন্তু পরিপূর্ণ অর্থ প্রকাশ করতেছে। যদি পরিপূর্ণ অর্থ প্রকাশ করে সেটাকে আমরা কি বলবো? আকাঙ্ক্ষা। আর আসক্তিটা আসলে কি? আসক্তিটা হচ্ছে যে সুশৃঙ্খল পদবিন্যাস, অর্থাৎ বাক্যের পরিপূর্ণ অর্থ জানার জন্য যে সুশৃঙ্খল পদবিন্যাস, সেটাই হচ্ছে কি বলবো আমরা? আসক্তি। তো এখন সুশৃঙ্খল পদবিন্যাসটা কি? যদি বলা হয়, এখানে একটা উদাহরণ যদি আমি এটা এভাবে দেই, আচ্ছা এটা দিয়ে উদাহরণ দেই, 2 নম্বর যদি উদাহরণ দেই, ভাত, আচ্ছা আমরা যদি এটা উদাহরণ দেই, আমি প্রত্যেক দিন সকালে যাই, এটা হচ্ছে কি একটা পরিপূর্ণ বাক্য, অর্থ প্রকাশ করছে। কিংবা আমি যদি এটা না বলে যদি আমি বলি আমি যাই প্রত্যেক দিন, আমি যাই সকালে প্রত্যেক দিন, যদি বলি আমি প্রত্যেক সকালে যাই, এটাও কিন্তু একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে। কিন্তু আমি যদি বলি আমি যাই সকালে প্রত্যেক দিন, হ্যাঁ, এটা কিন্তু অনেকটা উল্টাপাল্টা হয়ে গেল না? বা আমি যদি বলি আমি সূর্য পূর্ব দিকে ওঠে, তো এটাকে যদি আমি ভাঙ্গা করে লিখি যে ওঠে সূর্য পূর্ব, এভাবে যদি বলি, তাহলে কি এটা আসলে পরিপূর্ণ অর্থ প্রকাশ করতেছে না। যদি বলি আমি আচ্ছা যদি বলা হয় সূর্য ওঠে পূর্ব দিক, আচ্ছা এটা কিন্তু পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে। কিন্তু যদি বলে ওঠে সূর্য প্রতিদিন, মানে সোজা কথা, আমরা যখন একটা বাক্যকে সুশৃঙ্খলভাবে লিখব, মানে পর্যায়ক্রমে লিখব, সেটা কিন্তু একটা কি হবে? সেটা হচ্ছে আসক্তি হবে। অর্থাৎ আমরা যদি এভাবে, আসক্তি মানে কি, আমরা যদি এভাবে চিন্তা করি যে আসক্তি মানে হচ্ছে যে কেউ যখন নেশাগ্রস্ত হয় বা কেউ যখন মাতাল অবস্থায় থাকে, তখন কি করে? সে অনেক উল্টাপাল্টা কথা বলে না? উল্টাপাল্টা কথা বলে। তো আমরা যদি বলি যে আমি প্রত্যহ সকালে ঘুম থেকে উঠি, তো এটা একটা বাক্য। তো এটা যখন নেশাগ্রস্ত ব্যক্তি যে নেশা করে, সে যখন বলবে, যে সে কি বলবে? সে একদম সিকোয়েন্স অনুযায়ী না বলবে যে আমি উঠি সকালে প্রত্যহ, এরকম। অর্থাৎ একটা বাক্য উল্টাপাল্টা থাকবে, সোজা কথা এলোমেলো থাকবে। তো এলোমেলো যদি থাকে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো হচ্ছে আমরা আসক্তি। আর যোগ্যতাটা কি আসলে? যোগ্যতার কথা যদি বলা হয়, তাহলে আমরা এইভাবে বলবো যে এখানে প্রশ্ন আছে কি, যে গরু ঘাস খায়, ব্যাপারটা কিন্তু গরু মাংস খায় এটা বলছে, কিন্তু আসলে এই বাক্যটা আসলে কি হবে? এখানে গরু মাংস খায়, এটা কি বাক্য হইলো? এখানে মাংসের পরিবর্তে কি হবে? এখানে আমরা মাংসের পরিবর্তে ঘাস দিব, তাহলে এটা কিন্তু একটা পরিপূর্ণ প্রকাশ পাচ্ছে অর্থ। কিংবা আমরা যদি বলি হাতি আকাশে ওড়ে,
হাতি কি কখনো আকাশে উঠতে পারে? অর্থাৎ একটা বাক্যের অন্তর্গত এবং কি ভাবগত, যে বাক্যের অন্তর্গত এবং ভাবগত মিল থাকবে, অন্তর্গত এবং কি ভাবগত, এক নম্বর হচ্ছে অন্তর্গত আর একটা হচ্ছে কি ভাবগত, এই দুইটা যদি মিল থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? যোগ্যতা বলবো। অর্থাৎ গরু এখানে মাংস খায় না বলে এখানে ঘাস খায় হবে, যেহেতু এখানে মাংস খায় আসছে লেখা, তাহলে মানে সেই ক্ষেত্রে এখানে যোগ্যতার অভাব রয়েছে। যেরকম গরু আকাশে ওড়ে বা হাতি আকাশে ওড়ে, তো এটাও কিন্তু, বা মাছ মাটিতে চলাফেরা করে, এটা কিন্তু কি যোগ্যতা হারায়। অর্থাৎ আমরা তিনটা বিষয় জানলাম, একটা হচ্ছে আকাঙ্ক্ষা, দুই নম্বর হচ্ছে আসক্তি এবং তিন নম্বর হচ্ছে যোগ্যতা। আকাঙ্ক্ষাটা হচ্ছে কি? আকাঙ্ক্ষা হচ্ছে আমরা জানি যে একটা বাক্যের পরে পরবর্তী যে একটা বাক্যের অর্থ পরিপূর্ণভাবে জানার জন্য একটার পর আরেকটা শব্দ শোনার যে তীব্র আকাঙ্ক্ষা, এবং যার মাধ্যমে আমরা পরিপূর্ণ একটা অর্থ প্রকাশ পাই, সেটা হচ্ছে কি আকাঙ্ক্ষা। যোগ্যতা হচ্ছে কি? যোগ্যতাটা হচ্ছে আসক্তি। আকাঙ্ক্ষা আসক্তি, আসক্তিটা আসলে কি? সুশৃঙ্খল পদবিন্যাস, অর্থাৎ একটার পরে একটা সিকোয়েন্স অনুযায়ী থাকবে, এলোমেলোভাবে থাকবে না, এটা হচ্ছে আসক্তি। আর যোগ্যতাটা হচ্ছে কি? অন্তর্গত এবং ভাবগত মিল থাকবে। তার মানে এটা যোগ্যতার অভাব। এটার সঠিক অ্যান্সার হচ্ছে কি? যোগ্যতার অভাব। আচ্ছা, আমরা এখন সেকেন্ড প্রশ্ন একটু দেখব। সেকেন্ড প্রশ্ন কি আছে? সেকেন্ড প্রশ্ন বলা হচ্ছে রোহিণী চরিত্রটি উপন্যাসে কোন উপন্যাসে পাওয়া যায়? এটা কিন্তু 16তম বিশেষ পরীক্ষার একটা প্রশ্ন। রোহিণী, রোহিণী, তো রোহিণীর সাথে ভ্রমর, গোবিন্দলাল, রোহিণী, ভ্রমর, গোবিন্দলাল, এগুলো চরিত্রটি কোন উপন্যাসের? এটা হচ্ছে কি কৃষ্ণকান্তের উইল। কৃষ্ণকান্তের উইলটা আসলে কার লেখা? এটা উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা উপন্যাসের নাম হচ্ছে কি রোহিণী। চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায় আমরা জানলাম, কৃষ্ণকান্তের উইল, যেটা কিনে লিখেছেন কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর চরিত্রহীন লিখেছেন কে? শরৎচন্দ্র। চরিত্রহীন হচ্ছে শরৎচন্দ্র। গৃহদা লিখেছেন হচ্ছে শরৎচন্দ্র, এবং সংসপ্তক লিখেছেন হচ্ছে শহীদুল্লাহ কায়সার। শহীদুল্লাহ কায়সার, হ্যাঁ, শহীদুল্লাহ কায়সার। আচ্ছা, তাহলে চরিত্রহীন উপন্যাসের যদি বলা হয়, দুটা চরিত্রের কথা বলা হয়, কিরণময়ী, একটা হচ্ছে কি কিরণময়ী, এটা কিন্তু বিশেষ পরীক্ষায় খুব পরীক্ষায় আসে। কিরণময়ী এবং দিবাকর। কিরণময়ী এবং দিবাকর হচ্ছে কার হচ্ছে যে চরিত্রহীন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রহীন একটা কি বিখ্যাত উপন্যাস, এবং সেই উপন্যাসের চরিত্রের কথা যদি বলে তাহলে কি হবে? কিরণময়ী এবং দিবাকর। গৃহদাহ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আর একটা কি বিখ্যাত উপন্যাস। গৃহদাহের যদি চরিত্রের কথা যদি বলা হয় তাহলে কি হবে? সুরেশ। সুরেশ এবং মহিম। আর সংসপ্তক শহীদুল্লাহ কায়সার হচ্ছে কি রাবিয়া এবং কি রমজান। রাবিয়া এবং হচ্ছে রমজান। তো বিশেষ পরীক্ষাতে প্রায় দেখা যায় বিভিন্ন উপন্যাস বা বিভিন্ন গল্প বা কাব্যের চরিত্র সম্পর্কে প্রশ্ন করা হয়। তো এই প্রশ্নটা মূলত কিভাবে আসে এটা খেয়াল করে দেখব যে রোহিণী চরিত্র কোন উপন্যাসে, এটা কিন্তু মূলত 16তম বিশেষে আসলেও এই টাইপের যে অপশনগুলো আছে, অর্থাৎ বাকি যে চরিত্রহীন, গৃহদহ এবং সংসপ্তক, আমরা খেয়াল করলে দেখব, বা আমরা যখন প্রশ্ন অ্যানালাইসিস করি, তো সেই প্রশ্ন অ্যানালাইসিস করার সময় আমরা এটা দেখতে পাই যে বাদ বাকি যে অপশনগুলো আছে, সেই অপশনগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ যেই কি বলে এটাকে উপন্যাস রয়েছে, সেই উপন্যাসগুলোর যখন চরিত্র আমরা পড়বো, এখান থেকে কিন্তু পরীক্ষায় মোটামুটি কমন পাওয়া যায়। তাহলে আমরা যারা অনেকে বলছি যে আমাদের বেসিক ধরে পড়তে হবে, বা বেসিক ধরে পড়লে আমাদের না হলে আসলে হচ্ছে না, তো তাদের জন্য আমার কথা হচ্ছে বা পরামর্শ হচ্ছে কি, আমরা যখন একটা এমসিকিউ পড়বো, আদতে কিন্তু আমরা একটা এমসিকিউ পড়তেছি না। এখানে প্রশ্ন আসছে যে রোহিণী চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়, অ্যান্সারটা হচ্ছে কৃষ্ণকান্তের উইল। এটা আমরা জানলাম একটা প্রশ্ন, বাট এখান থেকে আমি অতিরিক্ত কয়টা প্রশ্ন পেলাম খেয়াল করুন। চরিত্রহীন উপন্যাসটি কার? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এটার চরিত্র কি কি? কিরণময়ী, দিবাকর।
দুইটা চরিত্র পাইলাম। গৃহদা, গৃহদার হচ্ছে যে চরিত্র কি কি রয়েছে, সুরেশ এবং হচ্ছে কি মহিম। তাহলে সংসপ্তক, এটা কার? শহীদুল্লাহ কায়সারের। এখানে আমরা কি পাইলাম চরিত্র? এটা হচ্ছে রোকেয়া, হ্যাঁ রোকেয়া, রোকেয়া। তো রোকেয়া, সরি এটা হচ্ছে রাবেয়া, হ্যাঁ রাবেয়া, আচ্ছা রাবেয়া, রাবেয়া, এটা হচ্ছে যে রাবিয়া, রাবিয়া এবং হচ্ছে কি রমজান। তো এই দুইটা আমরা কার চরিত্র পাইলাম? সংসপ্তক। সংসপ্তক লিখেছেন কে? শহীদুল্লাহ কায়সার। তো এখন কথা হচ্ছে কৃষ্ণকান্তের উইল, কৃষ্ণকান্তের উইলে যে একটা বিখ্যাত একটা উক্তি রয়েছে, সেটা হচ্ছে পথিক তুমি পথ হারিয়েছো। হ্যাঁ, পথিক তুমি পথ হারিয়েছো, এটা কার? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কিন্তু একটা, সরি এটা হচ্ছে কপালকুণ্ডলার কিন্তু একটা বিখ্যাত উক্তি। আর কৃষ্ণকান্তের উইলের কথা যদি বলা হয়, তো বঙ্কিমচন্দ্র কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ তার একটা কি রয়েছে, পদবী রয়েছে। অর্থাৎ বঙ্কিমচন্দ্র কিন্তু মূলত সাহিত্যিকে উপন্যাস সাহিত্যিক জগতে তাকে কিন্তু উপন্যাসের জনক বলা হয়। অর্থাৎ বাংলা উপন্যাসের জনক কাকে বলা হয়? আমরা আরেকটা তথ্য জানি যে বাংলা উপন্যাসের জনক, বাংলা উপন্যাসের জনক আমরা কাকে জানবো? ইনি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা উপন্যাসের জনক হচ্ছে কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা আচ্ছা, অনেকে কমেন্ট করেছেন সুরেশ মহিম অচলা, গুড, ওকে। আচ্ছা, আমরা পরবর্তীতে অপশনে দেখব, পরবর্তী অপশনটা কি, পরবর্তী এমসিকিউ কি রয়েছে? উপমান কর্মধারায় সমাসের সঠিক উদাহরণ কোনটি? খেয়াল করুন এখানে, এটা কিন্তু 2023 সাল ভিত্তিক যে ব্যাংক রয়েছে, শুধু আর্থিক প্রতিষ্ঠান সিনিয়র অফিসার, এবং এই উপমান উপমিত থেকে নন ক্যাডার টাইপের যে প্রশ্নগুলো হয়, সেখান থেকে কিন্তু অনেক প্রশ্ন কমন পড়ে, সেখান থেকেও কিন্তু অনেক প্রশ্ন কমন পড়ে। তো এখন কথা হচ্ছে উপমান কর্মধারায় সমাসের সঠিক উদাহরণ কোনটি? এটা আসলে আমরা কিভাবে সিলেক্ট করব? এটা সিলেক্ট করার উপায়টা হচ্ছে, আমরা জানি যে সমাসের ক্ষেত্রে কিন্তু আমাদের একটা বড় সমস্যা, যে আমরা সমাস নাকি 6 মাস লাগে শিখতে। তো ব্যাপারটা মোটেও সেরকম না। আমরা যদি একটু বুঝিয়ে পড়ার চেষ্টা করি, আসলে সমাজটা আসলে মোটেও সেরকম কঠিন না। তো এখন ব্যাপারটা হচ্ছে, সমাজটা আসলে কিন্তু আমরা জানি যে কয়েকটা প্রকারের রয়েছে, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রকার রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে কি কর্মধারায় সমাস। তো কর্মধারায় সমাসের মধ্যে সেখান থেকে আবার যে গুরুত্ব কয়েকটা রয়েছে, প্রকার রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে কি উপমান, উপমিত এবং রূপক। আমরা এটা একটু খেয়াল করার চেষ্টা করব। একটু আপনারা এই বিষয়গুলো নিশ্চয় জানেন, হ্যাঁ, তারপরও আপনাদেরকে একটু স্মরণ করে দিচ্ছি, উপমান, উপমিত এবং রূপক। তো ব্যাপারটা হচ্ছে, এই যে 3টা প্রকার রয়েছে কর্মধারায় সমাসের, তো এইটা আসলে আমরা কিভাবে চিনব? এখানে প্রশ্ন করা হয়েছে যে উপমান কর্মধারায় সমাসের সঠিক উদাহরণ কোনটি? খেয়াল করুন, যদি বস্তুর সাথে যদি গুণের কম্পেয়ার করা হয়, হ্যাঁ, যদি বস্তুর সাথে বস্তু যোগ গুণ, যদি বস্তুর সাথে গুণের তুলনা করা হয়, সেটা হচ্ছে উপমান। একটু উদাহরণ দিলে একটু পরে বুঝতে পারবো আমরা, একটু ধৈর্য ধরুন, উদাহরণ দিয়ে সব বোঝাই দেবো ইনশাল্লাহ। আরেকটা হচ্ছে বস্তুর সাথে বস্তু, আরেকটা হচ্ছে কি দৃশ্যমান বস্তুর সাথে অদৃশ্যমান, দৃশ্যমানের সাথে অদৃশ্য। আচ্ছা, দৃশ্যমান বস্তুর সাথে অদৃশ্যমান যে বস্তু, সেটাকে আমরা রূপক বলবো। এখন আমরা কয়েকটা একটু উদাহরণ নেওয়ার চেষ্টা করব। আমরা যদি একটু খেয়াল করি, এখানে যে অপশন রয়েছে, চাঁদ মুখ একটা, তুষার শুভ্র এবং সিংহ পুরুষ মুখচন্দ্র, আসলে এটা কোনটা উপমান কর্মধারায় সমাসের উদাহরণ? তো উপমান কর্মধারায় সমাসের ক্ষেত্রে প্রথমে আমরা যেটা জেনেছি, সেটা হচ্ছে একটা বস্তু থাকবে এবং বস্তুর গুণ থাকবে। তার মানে এখানে খেয়াল করুন, চাঁদ একটা বস্তু, মুখ একটা বস্তু, তুষার একটা বস্তু, শুভ্র কি বস্তু না বস্তুর গুণ? শুভ্র মানে হচ্ছে সাদা, এটা কিন্তু একটা বস্তু না, এটা কিন্তু অ্যাডজেক্টিভ বা বস্তুর গুণ। এটা সিংহ একটা বস্তু, পুরুষ একটা বস্তু, মুখ দুইটাই কিন্তু বস্তু। তার মানে আমরা গুণ পাইলাম শুধু এক জায়গাতে। তার মানে আমরা নিয়মের মধ্যে পাইছি কি বস্তু এবং যদি গুণ থাকে। খেয়াল করুন এখানে আরো যদি কয়েকটা উদাহরণ দেই, এখানে বলা হয়েছে কি তুষার শুভ্র, শুভ্র মানে কিন্তু আমরা জানি সাদা। আবার যদি বলা হয় যে অরুণ রাঙ্গা, অরুণ মানে কি জানি আমরা? অরুণ রাঙ্গা, অরুণ মানে কিন্তু আমরা জানি যে সূর্য, আর রাঙ্গা মানে হচ্ছে কি লাল। তাহলে তুষার সূর্য, অরুণ রাঙ্গা। যদি বলি শশ ব্যস্ত, শশ মানে কি? শশ মানে হচ্ছে খরগোশ। ব্যস্ত মানে কি? ব্যস্ত মানে যিনি আসলে মানে ছোটাছুটি করে, দৌড়াদৌড়ি করে বা লাফালাফি করে। তার মানে আমরা জানলাম উপমান কর্মধারায় সমাসের ক্ষেত্রে প্রথমটা হচ্ছে যে একটা বস্তু থাকবে, পরেরটা হচ্ছে গুণ থাকবে। এখানে শুভ্রটা হচ্ছে যে একটা গুণ। কি গুণ?
সাদার গুণ। আবার অরুণ মানে কি? অরুণ মানে হচ্ছে সূর্য, অরুণ মানে সূর্য। তুষার, তুষারটা হচ্ছে যে কি সাদা। আর অরুণ মানে কি? অরুণ মানে হচ্ছে রাঙা মানে কি লাল। এবং শেষে কি বলছে? শশ ব্যস্ত, ব্যস্ত মানে কি? এটা একটা কি গুণ। অর্থাৎ আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে উপমান কর্মধারয় সমাসের ক্ষেত্রে সামনের বস্তুটা অর্থাৎ পূর্বপদটা কি হবে? একটা বস্তু, এবং পরপদ আমরা সম্পর্কে আমরা কি জানলাম? একটা বস্তুর গুণ। তার মানে পূর্বপদ বস্তু এবং যদি গুণ থাকে সেটা হচ্ছে উপমান সমাস হবে। আর যদি উপমিত যদি বলা হয় সেক্ষেত্রে থাকবে দুইটা বস্তু থাকবে। খেয়াল করুন, দুইটা বস্তু এখানে এখানে যদি বলা হয়, দুইটা বস্তুর মধ্যে যদি বলা হয় চাঁদ মুখ, চাঁদ মুখ, অপশনে কিন্তু দেওয়া আছে সিংহ পুরুষ, এগুলো সবগুলো কিন্তু উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ। সিংহ পুরুষ। তারপর যদি বলা হয় মুখচন্দ্র, মুখচন্দ্র, মুখচন্দ্র। তারপর যদি বলা হয় বাহুলতা, বাহুলতা। তো এই জিনিসগুলো কিন্তু সবগুলোই কিন্তু কি বলছে? বস্তুর সাথে বস্তু, অর্থাৎ চাঁদ মুখ, চাঁদ একটা জিনিস, মুখ একটা বস্তু, সিংহ এবং পুরুষ, তারপর কি মুখ এবং চন্দ্র, সবগুলোই কি আলাদা আলাদা বস্তু। এবং বাহু মানে কি? বাহু মানে হচ্ছে মানুষের হাত, হাতকে বোঝানো হচ্ছে বাহু। লতা মানে কি? লতা বলতে আসলে গাছকে, গাছের লতা পাতা বোঝানো হচ্ছে আর কি। অর্থাৎ দুইটা বস্তু। এক কথায় যদি আমরা এটা এভাবে সহজভাবে বোঝার চেষ্টা করি যে তুলনা করা বোঝাচ্ছে। তুলনা বলতে কি বোঝাচ্ছে? প্রথমটা যদি সত্য হয় সেক্ষেত্রে কি হবে? উপমান। আর উপমিত যদি মিথ্যা হয় সেক্ষেত্রে কি হবে? উপমিত। মিথ্যা আসলে কি আমরা কিভাবে জানবো যে এটা আসলে মিথ্যা? চাঁদ এবং মুখ, মুখ তো কখনো আসলে চাঁদের সাথে চাঁদের মতো কখনো হতে পারে না, এটা তো একটা মিথ্যা জিনিস। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা আমরা মিথ্যা বলতে পারি। সিংহ পুরুষ, তো সিংহ কি আসলে পুরুষের মতো হয়? সিংহ একটা আলাদা জিনিস, আলাদা প্রাণী। আর হচ্ছে কি পুরুষ হচ্ছে একটা আলাদা বিষয়, সব আলাদা প্রাণী। তো মুখ চন্দ্র দুটাই কি বস্তু, অর্থাৎ মুখ কখনো চন্দ্রের মতো হইতে পারে না। বাহুলতা, হাত কখনো কি, বাহু মানে কি হাত, হাত কখনো লতার মতো বা গাছের মতো হইতে পারে না। কিন্তু তুষার কিন্তু সাদাই হয়, অরুণ কিন্তু লালই হয়, সূর্য কিন্তু লালই হয়। তার মানে কি আমরা জানলাম এটা হচ্ছে কি সত্য, আর উপমিত হচ্ছে কি মিথ্যা। তার মানে যদি সত্য হয় তাহলে সেটা হচ্ছে কি উপমান, আর যদি মিথ্যা হয় সেক্ষেত্রে সেটা হচ্ছে উপমিত। আর রূপকটা আসলে কিভাবে জানবো? রূপক কর্মধারয় সমাসটা হচ্ছে কি অদৃশ্য বস্তুর সাথে দৃশ্যমান। অদৃশ্য বলতে কি বোঝাচ্ছে এখানে? একটু খেয়াল করুন যে খুব গুরুত্বপূর্ণ এবং খুব কমন একটা উদাহরণ, মন মাঝি। আচ্ছা, মন মাঝি, মন মাঝি আমরা সবাই জানি এটা আসলে, এটা বুঝি আর না বুঝি আমরা কিন্তু পরীক্ষায় আসলে খুব সুন্দরভাবে লিখতে পারি মন রূপ মাঝি মানে হচ্ছে কি রূপক কর্মধারয় সমাস। বাট কেন হইলো এটা, কেন এটা মন রূপ মাঝি বা মন মাঝি রূপক কর্ম, এটা কিন্তু আমরা বোঝার চেষ্টা করি না। তো এটা সহজ বোঝার উপায় হচ্ছে কি অদৃশ্য বস্তু। মনটা কি আসলে দেখা যায়? মনটাকে কিন্তু দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। মন মানে কি আমি বলছি কিন্তু সাধারণ ক্ষেত্রে, মানে সাধারণত কিন্তু এটা হয়, সবসময় যে হবে ব্যাপারটা এরকম না। সাধারণত কিন্তু মন যদি বোঝায় এটা হচ্ছে কি রূপক। কেন আমার রূপকের ক্ষেত্রে কি জানছে? দৃশ্যমানের সাথে, দৃশ্যমানের সাথে অদৃশ্য বা অদৃশ্যের সাথে দৃশ্য, তাহলে মনটা হচ্ছে কি অদৃশ্য, আর হচ্ছে মাঝিটা হচ্ছে কি দৃশ্য। হ্যাঁ, দৃশ্য। তো এটা আমরা আচ্ছা এটা হচ্ছে আমরা দৃশ্য সম্পর্কে জানবো। ওকে, অদৃশ্য সাথে দৃশ্য। হ্যাঁ, অদৃশ্য যোগ দৃশ্য। তাহলে অদৃশ্যটা আমরা কিভাবে জানলাম? অদৃশ্য হচ্ছে মন, যেটা আমরা ধরা যায় না, ছোঁয়া যায় না। বা যদি আমরা বলি বিষাদ সিন্ধু, বিষাদ মানে কি? বিষাদ মানে কিন্তু মানুষের দুঃখ বিষাদ, সেই বিষাদ। হ্যাঁ, এই বিষাদ কিন্তু অন্য বিষাদ না, বিষাদ সিন্ধু। বা যদি বলা হয় যে প্রাণ পাখি, যে আমরা অনেক সময় বলি না যে প্রাণ পাখি উড়ে যাচ্ছে, প্রাণটা মানে কি? প্রাণ হচ্ছে মানুষের ভেতরে একটা কি অনুধাবের বিষয়, অনুধাবনের বিষয়, আত্মা। এটাই আসলে ধরা যায় না বা এটার কোনো আসলে শুধু অনুভবই করা যায়। অর্থাৎ আমরা যদি বলি যে মন মাঝে, মনটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না। বিষাদ মানে কি? দুঃখ কষ্ট। বিষাদ মানে কি? দুঃখ কষ্ট, সুখ আনন্দ, এরকম। প্রাণ এটা কি? ধরা যায় না, ছোঁয়া যায় না। তার মানে আমরা প্রথমটা জানলাম কি? প্রথমটা জানলাম হচ্ছে যেটা অদৃশ্য, এটার সাথে কিনু দৃশ্যমানের তুলনা হবে। তার মানে কি অদৃশ্যের সাথে দৃশ্য। পাখিটা কি? দৃশ্য। সিন্ধু মানে কি? সিন্ধু মানে নদ নদী বা কি সমুদ্র। তাহলে কি মাঝি, মাঝিটা কি দেখা যায়। অর্থাৎ মরাল অফ দ্য স্টোরি বা সামারিটা হচ্ছে এরকম, উপমান, উপমিত এবং রূপক সহজভাবে বোঝার জন্য আমি শুধু এইটাই বলবো, যদি আমি এক কথাই বলি তাহলে দুটা বস্তু থাকবে, বস্তুর সাথে যদি গুণের তুলনা হয় সেটা হচ্ছে কি উপমান, যেটা কিনা সত্য হবে। আর বস্তুর সাথে যদি বস্তুর তুলনা হয় যেটা কিনা মিথ্যা হবে, এটা হচ্ছে কি উপমিত। আর একটা হচ্ছে কি বস্তুর সাথে, অদৃশ্য বস্তুর সাথে, অদৃশ্য জিনিসের সাথে দৃশ্যমান বস্তুর তুলনা হবে, সেটা হচ্ছে কি হবে? রূপক কর্মধারায় হবে। এখন সমস্যাটা কোন জায়গায় একটু খেয়াল করুন।
সমস্যাটা হচ্ছে পরীক্ষার সেন্টারে গিয়ে আমাদের যেটা ভুল হয় সেটা হচ্ছে উপমানের ক্ষেত্রে সত্য হবে মিথ্যা হবে নাকি উপমিতর সাথে সত্য হবে না মিথ্যা হবে। আমরা এই উপমান এবং উপমিত এই দুইটা আমরা পরীক্ষার সেন্টারে গিয়ে ভুলে যাই যে আসলে সত্য মিথ্যা ক্ষেত্রে কোনটা হবে, উপমানের ক্ষেত্রে সত্য নাকি উপমিত। তো এটা একটু সহজভাবে মনে রাখার জন্য আমরা এভাবে বলতে পারি, যেহেতু উপমিত বানানের ক্ষেত্রে মিত, মিথ্যা বানানের ক্ষেত্রে কি আমরা জানি, মিথ্যা বানানটা আমরা কি এভাবে জানি না, ময় ঋষিকার মিথ্যা। তাহলে এখানে একটা মি আছে, ময় ঋষিকার আছে, যেটা কিনা আসলে মিথ্যা। আর এখানে কি উপমান, উপমান মানে কি এখানে মি নাই, তার মানে কি এটা সত্য। ঠিক আছে, তার মানে যেহেতু এখানে মি শব্দটা উল্লেখ করা আছে, আমরা বোঝার সাথে মনে রাখার সাথে এই জিনিসটা আমরা খেয়াল করব। ঠিক আছে, উপমিত ক্ষেত্রে মি আছে, সুতরাং মিথ্যা হলে উপমিত, সত্য হলে উপমান, আর অদৃশ্যের সাথে দৃশ্যমান যদি তুলনা করা হয় সেক্ষেত্রে হচ্ছে রূপক। আচ্ছা, আমরা এখন নেক্সট অপশনে যাব। নেক্সট উদাহরণটা কি আছে, এমসিকিউ। পূর্ববঙ্গ গীতিকার লোকপালা সময়ের সংগ্রাহক কে? এটা হচ্ছে চন্দ্রকুমার দে। চন্দ্রকুমার দে কিন্তু ময়মনসিংহ জেলার, ময়মনসিংহ, তিনি হচ্ছে ময়মনসিংহ জেলার কোথায়, ময়মনসিংহ বিভাগের, ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলায় জন্মগ্রহণ করেন। নেত্রকোনাতে, নেত্রকোনাতে অনেক সময় খুব ক্রিটিক্যাল টাইপের প্রশ্ন হয়ে থাকে, যে এই প্রশ্নগুলো থেকে এই যে এক্সাম্পল বা উদাহরণ রয়েছে সেখান থেকে কিন্তু একটু ব্যাখ্যা সহকারে পড়লে বাদবাকি পরীক্ষাগুলো কিন্তু কমন পড়ে যায়। অনেকে একটা কথা বলে যে আসলে বিগত প্রশ্ন থেকে আসলে কমন পড়ে না, কিন্তু যারা একটু প্রশ্ন নিয়ে ঘাটাঘাটি করে বা অ্যানালাইসিস করে বা দেখে যে আসলে বিগত বছর থেকে কতগুলো প্রশ্ন আসছে, যদি হুবহু কথা বলা হয় কম করে হলেও 50 থেকে 60% বিগত প্রশ্ন শুধু এক কথায় মানে সরাসরি উঠাই দিবে। আর যদি আমরা একটু ব্যাখ্যা সহকারে পড়তে পারি, যে এরকম চন্দ্রকুমার দে সম্পর্কে আমি জানলাম, তার বাসা হচ্ছে ময়মনসিংহ বিভাগের কোথায়, নেত্রকোনাতে। তিনি জন্মগ্রহণ করেন কোথায়, কত সালে, 1889 থেকে 1946-এ তার জন্ম মৃত্যু। তো এই বিষয়গুলো আমরা যখন ব্যাখ্যা সহকারে জানবো তখন কিন্তু আমাদের অটোমেটিক্যালি অনেকগুলো প্রশ্নের একটা কি সমাহার বা সম্ভার, যেটাই আমরা বলি, আমাদের ভেতরে থাকবে। তখন কিন্তু আমাদের কনফিডেন্সও বাড়বে এবং পরীক্ষার ক্ষেত্রে ভালো করার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে। আচ্ছা, এখন খেয়াল করুন, তিনি অত্যন্ত দরিদ্র কিন্তু অন্তঃকরণ খুব উদার। কিন্তু এখানে আসলে কি বলছে, কোন বাক্যের উদাহরণ, এখানে বাক্যর কথা বলছে। বাক্য আমরা কি সার্থক বাক্য গুণের সম্পর্কে আমরা জানছি, বাট বাক্য কিন্তু কি কয়টা ভাবে আমরা জানি, সরল বাক্য, যৌগিক বাক্য, মিশ্র, জটিল, বিভিন্ন প্রকারের জানি। বাট এখানে বলছে কি, তিনি অত্যন্ত দরিদ্র কিন্তু অন্তঃকরণ খুব উদার। এখানে কিন্তু খেয়াল করুন, যদি বাক্যের মধ্যে কিন্তু আমরা এগুলো জানি, কিন্তু, বা, তারপর কি যদি বলা হয় অথবা, যদি বলা হয় কিংবা, হ্যাঁ, তো এই শব্দগুলো কি, যদি বলা হয় এবং, ও, তো এই সবগুলো বিষয় কিন্তু, বা এই কি বলে, শব্দগুলো যখন একটা বাক্যের মধ্যে থাকবে তখন কিন্তু আমরা সেটা কি হিসেবে জানি, সেটা জানি হচ্ছে কি হিসেবে, যৌগিক বাক্য হিসেবে। ওকে, আচ্ছা, আপনারা কি আমার কথা কি বুঝতে পারছেন? যদি আমার কথা বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের দেখে দেন আমি সেই বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার জন্য। ওকে, নেক্সট দেখবো এবার, যদি বলে সমাস এবং কারক ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়। সমাস এবং কারক, সমাস কারক ব্যাকরণের যে আমরা চারটা শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, বাক্যতত্ত্ব, পদক্রম বা এই বিষয়গুলো আমরা জানি। তাহলে এখানে বলছে কি সমাস এবং কারক, তাই না? এই দুটা কিন্তু পরীক্ষায় আমাদের খুব আসে পরীক্ষায়, কিন্তু এই দুটাই আমরা অনেক সময় কি করি, ভুল করি, অর্থাৎ কঠিন একটা অধ্যায় বলা যায়। তো সমাস কারক ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়, রূপতত্ত্বে। তো রূপতত্ত্বের আরেকটা নাম কি রয়েছে আমরা জানি, শব্দতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। ওকে, এরপরে দেখবো গোরক্ষ বিজয়। গোরক্ষ বিজয় কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা। আমরা কিন্তু এগুলো কি বলে প্রাচীন যুগ, মধ্যযুগ সম্পর্কে আমরা পড়ছি না, গোরক্ষ বিজয় মধ্যযুগের। খেয়াল করুন, গোরক্ষ বিজয় কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা, এটা হচ্ছে কি হবে, নাথ ধর্ম। তো গোরক্ষ বিজয় কাব্য কে রচনা করেছেন, শেখ ফয়জুল্লাহ। শেখ ফয়জুল্লাহ, গোরক্ষ বিজয়, শেখ ফয়জুল্লাহ। যদি বলা হয় গোরক্ষ বিজয় কাব্য রচনা করেছেন কে, শেখ ফয়জুল্লাহ। ঠিক আছে, ইনি হচ্ছেন 16 শতকের কবি ছিলেন। 16 শতকের কবি কি করেছিলেন, কাব্য রচনা করেছিলেন শেখ ফয়জুল্লাহ। গোরক্ষ বিজয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা।
আচ্ছা, মিশ্র শব্দ কি? পরীক্ষায় আসে যে মিশ্র শব্দ কি, তা পর্তুগিজ শব্দ কি, ফার্সি শব্দ কি, এগুলো কিন্তু মুখস্থ করার বিষয়, এগুলো আসলে বোঝানোর মতো আসলে তেমন কিছু নাই। তারপর আমি রাখছি এই কারণে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেগুলো আছে সেগুলো আর কি আপনাদেরকে পড়াবো, যাতে করে হুবহু কমন পড়ে। আচ্ছা, একটু খেয়াল করে দেখি ফটোকপি। ফটোকপিটা কিন্তু আসলে কি? এটা হচ্ছে যে ফটোকপি হচ্ছে ইংরেজি শব্দ। ফটোকপি কি শব্দ? ইংরেজি শব্দ। হরতাল কি? হরতাল হচ্ছে গুজরাটি শব্দ, আমরা কিন্তু ছোটবেলা থেকে পড়ে আসছি এটা, হ্যাঁ, গুজরাটি শব্দ হরতাল। আলকাতরা কি? আলকাতরা হচ্ছে পর্তুগিজ শব্দ। এগুলো কিন্তু একদম কমন জিনিস, হ্যাঁ, এগুলো কমন বিষয়, এগুলো আমাদের সবাইকে পারতে হবে। অর্থাৎ ইম্পর্টেন্ট বিষয় যেগুলো কিছু বেসিক বিষয় রয়েছে, সেই বেসিক বিষয় যদি আমরা ভুল করি তাহলে কিন্তু পরীক্ষা গিয়ে আমরা ভোগান্তিতে পড়বো অনেক। খ্রিস্টাব্দ, খ্রিস্টাব্দ এটা কি? খ্রিস্টাব্দ হচ্ছে যে ইংরেজি এবং তৎসম শব্দের সমন্বয়ে যে শব্দটা গঠিত হয়েছে সেটা হচ্ছে কি? প্রশ্ন এখানে কি প্রশ্ন বলছে কি মিশ্র শব্দ। তো মিশ্র শব্দ আমরা কিভাবে জানবো? মিশ্র শব্দ হচ্ছে কি? দেশি এবং বিদেশি, অর্থাৎ একাধিক ভাষার শব্দ থাকবে। দেশি এবং বিদেশি শব্দ মিলিত হয়ে যখন যে শব্দটা গঠিত হবে সেটা হচ্ছে কি? মিশ্র শব্দ। তাহলে আমরা এখানে মিশ্র শব্দ কি পেলাম? খ্রিস্টাব্দ। খ্রিস্টাব্দের ক্ষেত্রে কি রয়েছে ওখানে? ইংরেজি এবং তৎসম। আচ্ছা, বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত? বৈষ্ণব পদাবলীর ক্ষেত্রে কোন ভাষা সম্পর্কিত? খেয়াল করুন, বৈষ্ণব পদাবলী কে রচনা করেছেন? বিদ্যাপতি। বৈষ্ণব পদাবলী কে বিদ্যাপতি। তারপর যদি বলি জ্ঞান দাস, তারপর যদি গোবিন্দ দাস, এবং চণ্ডীদাস। তো এই ব্যক্তিগুলো কি করেছেন? বৈষ্ণব পদাবলী রচনা করেছিলেন। কোন ভাষার সাথে সম্পৃক্ত? এটা হবে কি? ব্রুজবুলি ভাষা। ব্রুজবুলি ভাষা আসলে কি ভাষা আমরা জানি, এটা কিন্তু অনেক পরীক্ষাতে আসছে, হ্যাঁ, মৈথিলি ভাষা। হ্যাঁ, মৈথিলি ভাষার সাথে বাংলা ভাষার যে মিল, মৈথিলি এবং বাংলা ভাষা একত্রিত বা এক জায়গায় হওয়ার পরে যে ভাষাটা তৈরি হয় সেটা হচ্ছে ব্রুজবুলি ভাষা। তো ব্রুজবুলি ভাষা এটা আসলে কে আবিষ্কার করেন, বা এটা একটা কৃত্রিম ভাষা, এটা কে তৈরি করেন? এটা কিন্তু তৈরি করেন বিদ্যাপতি। ব্রুজবুলি ভাষা পরীক্ষা কিন্তু খুব আসে, হ্যাঁ, বিদ্যাপতি। বিদ্যাপতি 15 শতকের শেষে গিয়ে কি করেন? ব্রুজবুলি ভাষা তৈরি করেন বা কৃত্রিম ভাষা আবিষ্কার করেন, যেটাই আমরা বলি না কেন। আচ্ছা, নেক্সট সম্পর্কে একটু দেখব। নেক্সট পরবর্তী কি রয়েছে প্রশ্ন? মাথা খাটিয়ে কাজ করবে। এখানে মাথা খাটিয়ে কাজ করবে, এখানে মাথাটা আসলে কি? অনেক সময় বলেন যে মাথা খাওয়া, তুমি কি আমার মাথা খাবে, বা ছেলেটার মাথা খেয়ে ফেলছো, মানে কিছু না বলে মাথা, অর্থাৎ মাথা নষ্ট। মাথা খাওয়া বলতে কি বোঝায়? মাথা নষ্ট করে ফেলা। অর্থাৎ কোনো ছেলেকে বা বাচ্চাকে মানে কোনো কিছু না বলে, শাসন না করে একদম মাথা খেয়ে ফেলছে, ব্যাপারটা এরকম, অর্থাৎ মাথায় তুলে ফেলছে, হ্যাঁ, মাথা খাওয়া। তো এখানে কি বলছে? মাথা খাটিয়ে কাজ করো। তো এই এখানে মাথা খাটানো যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে বুদ্ধি খাটিয়ে কাজ করার কথা বলা হয়েছে, বুদ্ধি খাটিয়ে। ঠিক আছে, এগুলো আসলে মুখস্থ করার বিষয়, মেমোরাইজিংয়ের বিষয়। ওকে, মনসা দেবীকে নিয়ে লেখা বিজয় গুপ্তের মঙ্গল কাব্যর নাম কি? পদ্মপুরাণ। হ্যাঁ, মনসা দেবীকে নিয়ে বিজয় গুপ্তের মঙ্গল কাব্যের নাম হচ্ছে, আমরা কি জানলাম? পদ্মপুরাণ। পদ্মপুরাণের আরেক নাম কিন্তু কি? মঙ্গল কাব্য। পদ্মপুরাণের আরেক নাম হচ্ছে মঙ্গল কাব্য। আচ্ছা, খেয়াল করুন, মনসা দেবীকে নিয়ে পদ্মপুরাণ বা মঙ্গল কাব্য, এটা কিন্তু এটার দুটো চরিত্রের কথা যদি বলি, সেটা হচ্ছে বেহুলা লক্ষিন্দার। লক্ষিন্দার। আচ্ছা, এটা হচ্ছে বেহুলা লক্ষিন্দার। ওকে, বেহুলা এবং লক্ষিন্দার নামে দুইটা চরিত্র রয়েছে। সেটা হচ্ছে কিসের চরিত্র? পদ্মপুরাণের মনসামঙ্গল কাব্যের। ঠিক আছে, মনসা দেবীকে নিয়ে লেখা বিজয় গুপ্তের মঙ্গল কাব্যর নাম কি? আচ্ছা, আপনাদের কি কোনো বুঝতে প্রবলেম হচ্ছে? আপনাদের যদি বুঝতে প্রবলেম হয় একটু আমাকে কাইন্ডলি জানাবেন কমেন্টে, ঠিক আছে? আচ্ছা, ওকে। তো মনসা দেবী নিয়ে আমরা লেখা কি জানলাম? বিজয় গুপ্তের মঙ্গল কাব্যর নাম কি?
সেটা জানলাম। পদ্মপুরাণ, পদ্মপুরাণের আরেক নাম হচ্ছে মঙ্গল কাব্য। মঙ্গল কাব্যের দুটা চরিত্রের কথা যদি আমরা জানি, বা পদ্মপুরাণের দুটা চরিত্রের কথা যদি জানলাম, সেটা হচ্ছে কি বেহুলা, লক্ষিন্দর। ঠিক আছে। তো যদি বলা হয় এটার আদি কবি কে, মনসা মণ্ডল আদি কবি হচ্ছে কানাহরি দত্ত। কানাহরি দত্ত আদি কবি। এটা খুব পরীক্ষায় আসে, কানাহরি দত্ত। আচ্ছা, কানাহরি দত্ত। ওকে, পরবর্তী প্রশ্ন একটু দেখব। কোনটি উভয়লিঙ্গবাচক শব্দ? উভয়লিঙ্গবাচক শব্দ কোনটি এখানে? দলনেতা, প্রিয়, নেতা, নেত্রী আমরা জানি, প্রিয়, মানুষ, টেবিল। তো এখানে বলছে উভয়লিঙ্গর কথা। উভয়লিঙ্গ মানে কি? উভয়লিঙ্গ মানে স্বামী এবং পুরুষ এবং স্ত্রী, অর্থাৎ নারী পুরুষ সব কিছুকেই বোঝাচ্ছে উভয়লিঙ্গ। মানুষ, মানুষ বলতে আমরা পুরুষ নারী সবাইকে বোঝাই। বা যদি বলা হয় শিশু, বা যদি বলা হয় শিশু, বা যদি বলা হয় সন্তান, এগুলো কিন্তু কি, সন্তান বলতে কিন্তু ছেলে মেয়ে সবাইকে বোঝায়। বা যদি বলা হয় মন্ত্রী, মন্ত্রী বলে না কিন্তু মহিলা মন্ত্রী, পুরুষ মন্ত্রী এরকম কিন্তু নাই। তো এগুলো হচ্ছে কি উভয়লিঙ্গ বোঝায়, অর্থাৎ কোনো কিছুই নারী অথবা পুরুষ দুইটার মধ্যে এর মধ্যে পড়ে আর কি। ওকে, আর টেবিল যদি বোঝায়, টেবিল আসলে কি, টেবিল হচ্ছে জড় বস্তু। নারী পুরুষ না বুঝিয়ে যদি জড় কোনো কিছু বোঝায়, জড় বস্তু যদি বোঝায়, নারী পুরুষ না বুঝে, সেটাকে আমরা কি বলবো? ক্লিপ লিঙ্গ। ক্লিপ, সেটাকে বলবো ক্লিপ, ক্লিপ লিঙ্গে, ক্লিপ লিঙ্গের মধ্যে পড়বে এটা। হ্যাঁ, জড় বস্তু বোঝাবে। জড় বস্তু বোঝালে সেটা কি কার ভিতরে পড়বে? ক্লিপ লিঙ্গের ভিতরে পড়বে। ওকে, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করব। জালিলাইয়ের ডগার মতো বাহু দোকান সরু, কার সম্বন্ধে বলা হয়েছে? খুবই কিন্তু একটা গুরুত্বপূর্ণ লাইন, জালিলাইয়ের ডগার মতো। এটা কিন্তু জসীমউদ্দিনের একটা কি বলবো, নকশিকাতার মাঠ কাব্যগ্রন্থের একটা কি গুরুত্বপূর্ণ একটা লাইন। জালিলাইয়ের ডগার মতন বাহু দোকান সরু, এখানে কার সম্পর্কে বলা হয়েছে? রূপাই সম্পর্কে বলা হয়েছে। রূপাইটা আসলে কে? রূপাইটা কে আসলে? নকশিকাথার মাঠ, নকশিকাথার মাঠ কাব্যগ্রন্থের রূপাই হচ্ছে কি? রূপাই হচ্ছে নায়কের নাম। রূপাই, রূপাই হচ্ছে কে? নায়ক। হ্যাঁ, আর নায়িকার নাম হচ্ছে কি? সাজু। এটা কিন্তু নায়িকা, সাজুটা কিন্তু নায়িকা। তো এটা কিন্তু সাজু আবার পুরুষ ভাবার কোনো কারণ নাই। হ্যাঁ, এখানে রূপাইটা হচ্ছে নায়ক আর সাজু হচ্ছে যে মহিলা। ওকে, যাই হোক। তো এখন বলছে কি জালিলাইয়ের ডগার মতো, এখানে কার সম্বন্ধে বলা হয়েছে? রূপাই। এখানে নকশিকাতার মাঠ, নকশিকাতার মাঠ আসলে এটা কত সালে প্রকাশিত হয় কাব্যগ্রন্থটি? 1929 সালে। নকশিকাতার মাঠ পল্লীকবি কে করেন? এটা জসীমউদ্দিন। জসীমউদ্দিন, নকশিকাতার মাঠ জসীমউদ্দিন, পল্লীকবি জসীমউদ্দিনের নকশিকাতার মাঠ। আচ্ছা আচ্ছা, এটা 1939 সালে E.M. মিলফোর্ড, E.M. মিলফোর্ড কি করেন? নকশিকাতার দ্য ফিল্ড অফ দ্য, নকশিকাতার মাঠটা ইংরেজিতে অনুবাদ করেন। ফিল্ড অফ দ্য এমব্রয়ডার্ড, এমব্রয়ডার্ড, হ্যাঁ, ফিল্ড অফ দ্য এমব্রয়ডার্ড কোয়াইল্ট। তো নকশিকাতার মাঠ এটাকে ইংরেজিতে অনুবাদ করেন হচ্ছে কে? E.M. মিলফোর্ড, দ্য ফিল্ড অফ দ্য এমব্রয়ডার্ড কোয়াইল্ট। এটা হচ্ছে নকশিকাতার মাঠ, যেটা কাব্যগ্রন্থ রয়েছে বিখ্যাত জসীমউদ্দিনের, সেটারই ইংরেজি অনুবাদ করেন এটা 1939 সালে। এবং নকশিকাতার মাঠ যেটা যেটা কি করেন কাব্যগ্রন্থ, সেটা প্রকাশিত হয় কবে, কত সালে? 1929 সালে। আচ্ছা, এখন আমরা খেয়াল করব নেক্সট কি প্রশ্ন আছে। আচ্ছা, নেক্সট কি দেখব? হাইরে আমরা কেবল আটি আর চামর, এই প্রবাদটির অর্থ কি আসলে? এটা হচ্ছে অন্তঃসার শূন্য। কোন হাইরে আমরা কেবল আটি আর চামর, প্রবাদটির অর্থ হচ্ছে অন্তঃসার শূন্য। আচ্ছা, পরেরটা দেখব যে আমরা আরম্ভ করি শেষ করি না, আড়ম্বর করি কাজ করি না, যা অনুশীলন করি তাহা বিশ্বাস করি না। কি এটা আসলে? এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর একটা বিখ্যাত গল্প চরিত বলা যায়। হ্যাঁ, বিদ্যাসাগর চরিত, বিদ্যাসাগর চরিত, বিদ্যাসাগর চরিত নামে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গ্রন্থ রয়েছে, বিখ্যাত গ্রন্থ রয়েছে। সেটা হচ্ছে কার? রবীন্দ্র। সেটারই এই গল্পটা বিদ্যাসাগর চরিত্রের গল্প হচ্ছে কি, এই গল্পের একটা উক্তি কি, আমরা আরম্ভ করিব শেষ করিব না, আড়ম্বর করি। আড়ম্বর মানে কি? আড়ম্বর মানে হচ্ছে জাঁকজমকপূর্ণ। অনেক সময় হয় না যে অনেক বিবাহ বা যে কোনো অনুষ্ঠানে আড়ম্বরপূর্ণ বা জাঁকজমকপূর্ণ বা হচ্ছে চাকচিক্যভাবে কি করা হয়, সেগুলো পালন করা হয়। আমরা শুরু করি কিন্তু
শেষ করি না বা আড়ম্বর করি বা যাগযজ্ঞভাবে কাজ করি না, যাহা অনুশীলন করি তাহা বিশ্বাস করে না। এটা কিন্তু একটা বিখ্যাত উক্তি, বিদ্যাসাগর রচিত, বিদ্যাসাগর চরিত্র গ্রন্থের রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গুরুত্বপূর্ণ কি বলবো আসলে উক্তি। আচ্ছা, আপনারা অনেকেই অ্যান্সার দিয়ে ফেলছেন অলরেডি, এটা খুব ভালো জিনিস আর কি। আশা করি আপনারা নিজেরা তো পারবেনই বা পারেনি, যেহেতু সবগুলো বিগত প্রশ্ন এখানে। পাশাপাশি আমি যেভাবে পড়াচ্ছি ব্যাখ্যা সহকারে, বিগত প্রশ্নের ব্যাখ্যা সহকারে একটু ডিপলি বোঝার চেষ্টা করছি। এই বিষয়গুলো যখন জানবেন তখন কিন্তু পরবর্তীতে আপনার প্রিপারেশন বা প্রস্তুতিটা আরও জোরালো হবে। ওকে, পরবর্তীতে প্রশ্ন আমরা দেখবো, একটু খেয়াল করি। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি লক্ষ্য করা যায়? এটা কিন্তু আমরা সবাই জানি, সেই হাই স্কুল লেভেল থেকে পড়ে আসছি। ক্রিয়া এবং সর্বনাম পদে কি করা যায়? ক্রিয়া এবং সর্বনাম পদে সাধু এবং চলিত ভাষার, ক্রিয়া এবং সর্বনাম পদে সাধু এবং চলিত ভাষার মূল পার্থক্য বেশি দেখা যায়। আমরা সাধু এবং চলিত ভাষার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, বাংলা বোর্ড বইয়ে দেখবেন খেয়াল করে যে ওখানে একটা ছকের মতো করে ভেতরে কয়েকটা বৈশিষ্ট্য দেওয়া আছে, যে সাধু ভাষা আসলে কি কৃত্রিমতা বর্জিত, বা চলিত ভাষা কি পরিবর্তনশীল, চলিত ভাষা পরিবর্তনশীল, নাটকের সংলাপের উপযোগী। তো এই টাইপের কিছু বৈশিষ্ট্য দেওয়া রয়েছে। তো এই বৈশিষ্ট্যগুলো একটু দেখে নেবেন বা পড়ে নেবেন। আচ্ছা, আমরা পরবর্তীতে কি প্রশ্ন দেওয়া রয়েছে খেয়াল করি। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কত সালে প্রকাশিত হয়? পরবর্তী প্রশ্ন, কাজী নজরুল ইসলাম, খেয়াল করি 52 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কত সালে প্রকাশিত হয়? তো এই প্রশ্নটা আসছে কোথায়? ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর বেঞ্চ সহকারে 2016-তে। তো এখন এই প্রশ্নটা কিন্তু একটু কনফিউশন আছে। কীরকম? এখানে কয়েকটা তথ্য পাওয়া যায়, দুইটা সোর্স পাওয়া যায়। তো যদি বলা হয় যে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কত সালে প্রকাশিত হয়, তো এই ক্ষেত্রে কিন্তু আমরা বলবো হচ্ছে যে 1921 সালে। খেয়াল করি, এটা কিন্তু 1921 সালে প্রকাশিত হয়। এখন যদি বলা হয় কোন পত্রিকাতে, তাহলে কি হবে? সাপ্তাহিক বিজলি পত্রিকায় কিন্তু এই কবিতাটি প্রকাশিত হয় কত সালে? 1921 সালে। এই সূত্রটা হচ্ছে কি? এই সূত্র হচ্ছে নজরুল রচনাবলী। সূত্র হচ্ছে নজরুল রচনাবলী। তাহলে আমরা কি জানলাম? কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায়? সাপ্তাহিক বিজলি পত্রিকায় প্রকাশিত হয় কত সালে? 1921 সালে। 1921 সালে প্রকাশিত হয় সাপ্তাহিক বিজলি পত্রিকায়। তো এটা সূত্র কি? নজরুল রচনাবলী। তো আর দ্বিতীয়টা যদি বলা হয় যে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কি পত্রিকায় প্রকাশিত হয়? সাপ্তাহিক বিজলি পত্রিকায় প্রকাশিত হয়, কিন্তু সেটা কত সালে? 1922 সালে। সেটা হচ্ছে 1922 সালে। তো এটার সূত্র হচ্ছে কি? এটার সূত্র হচ্ছে বাংলা একাডেমি চরিতা বিধান। তো বাংলা, আমরা কিন্তু দুইটা তথ্য এখানে পেয়েছি। প্রথম তথ্য হচ্ছে যে এই বিদ্রোহী কবিতাটা কিন্তু 21 সালে প্রকাশিত হয়, বলা হয়েছে হচ্ছে সাপ্তাহিক পত্রিকায়, বিজলি পত্রিকায়। সূত্র হচ্ছে নজরুল রচনাবলী। আর একটা হচ্ছে 22 সালে প্রকাশিত হয় সাপ্তাহিক বিজলি পত্রিকায়। সূত্র হচ্ছে কি? বাংলা একাডেমি চরিতা বিধান। তো কথা হচ্ছে এখানে যেহেতু অপশনে 21 সাল দেওয়া রয়েছে, সেই ক্ষেত্রে আমরা নজরুল রচনাবলী 21 সালটাই ধরে নেব। আর যদি এখানে সে 22 সাল থাকতো, তাহলে কিন্তু আমরা বাংলা একাডেমি চরিতা বিধান নামে যে সূত্রটা আছে সেই হিসেবে কিন্তু আমরা এই 22 সালে ধরে নিতাম। যেহেতু অপশনে 22 সাল নেই, সুতরাং আমরা 21 সালটাই সঠিক অ্যান্সার ধরে নিচ্ছি। তো এখন যদি বলা হয় বিদ্রোহী কবিতাটি আসলে কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, তো সেটা যদি বলা হয় তাহলে কিন্তু আমরা জানি এটা কিন্তু অগ্নিবীণা কাব্যের অন্তর্গত একটা কবিতা হচ্ছে বিদ্রোহী কবিতা। তো অগ্নিবীণা কাব্যে কিন্তু আমরা জানি যে টোটালি কয়টি কবিতা রয়েছে? মোট হচ্ছে 12টি কবিতা রয়েছে। তো 12টি কবিতার মধ্যে প্রথম কবিতা কিন্তু আমরা জানি যে প্রলয় উল্লাস, সেকেন্ড কবিতা হচ্ছে বিদ্রোহী। তো প্রথম যেই কবিতাটা সেটা কিন্তু ম্যাক্সিমাম সময় পরীক্ষা আসতে দেখা যায়, এবং শেষের যে কবিতাটা রয়েছে সেটার নাম হচ্ছে কি? মহরম। প্রথম কবিতার নাম হচ্ছে প্রলয় উল্লাস এবং শেষের কবিতার নাম হচ্ছে কি? মহরম। আর বিদ্রোহী কবিতাটা কিন্তু অগ্নিবীণা কাব্যের দ্বিতীয় কবিতা। অগ্নিবীণা কাব্যের হচ্ছে দ্বিতীয় কবিতা। এখন খেয়াল করুন, কখন আসা হলো, এটি কোন ধরনের বাচ্চার উদাহরণ? বাচ্চার মধ্যে আমরা জানি কি? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য। তো ভাব কথাটার মধ্যে একটা ভাব আসে না? যে এখানে বলছে কি? কখন আসা হলো। কিন্তু কখন আসা হলো ভার্বকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, অর্থাৎ যে বাক্যের ভিতরে কি নাই? কর্ম থাকবে না।
এবং কি হবে, কর্ম থাকবে না, এবং হচ্ছে ক্রিয়াকে প্রাধান্য দেওয়া হবে, ক্রিয়াকে প্রাধান্য দেওয়া হবে। তাহলে এখানে খেয়াল করুন, এখানে দেওয়া আছে কি, যে আমার আশা হলো, কি আমার কখন আশা হলো, বা আমার যাওয়া হলো না, বা আমার আশা হলো না, বা আমার খাওয়া হলো না। তো এই টাইপের বাক্যগুলো কি কোন বাচ্চার উদাহরণ, এটা আমরা জানলাম ভাব বাচ্চার উদাহরণ। অর্থাৎ যার যে বাক্যের মধ্যে কর্ম থাকবে না বা ভার্বকে প্রায়োরিটি দিবে, প্রাধান্য দিবে ক্রিয়াকে, সেটাকে আমরা কি বলবো, ভাব বাচ্য। আচ্ছা, তো পরবর্তী প্রশ্ন আমরা খেয়াল করি, দেখি এখানে পরবর্তী যে 54 নম্বর প্রশ্ন রয়েছে সেখানে কি বলেছে, যে চর্যাপদের প্রথম পদের রচয়িতা কে, বা চর্যাপদের আদি রচয়িতা কে। সেক্ষেত্রে এখানে কি কি অপশন রয়েছে, কার্ণপা, ভুজুকপা, লুইপা এবং হচ্ছে কি সবরপা। তো সেক্ষেত্রে এখানে কি অ্যান্সার হবে, এটার অ্যান্সার হচ্ছে লুইপা। তো এখন চর্যাপদের প্রথম পদ বা তাকে হচ্ছে লুইপাকে কি বলা হয়, আদি পদের রচয়িতা। তো এখন যদি বলা হয় যে লুইপা কত কত নম্বর পদ রচনা করেছেন, সেক্ষেত্রে কি হবে, 1 এবং 29 নম্বর পদ রচনা করেছেন হচ্ছে কে, লুইপা। অর্থাৎ চর্যাপদের 1 এবং 29 নম্বর পদ রচনা করেছেন হচ্ছে লুইপা। কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে তিনি বলেছেন যে চর্যাপদের আদি পদ রচনা করেছেন কে, অর্থাৎ প্রথম পদ রচনা করেছেন সবরপা। তাহলে আমরা কি বলবো, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যার আদি পদ রচনা করেছেন, চর্যার আদি রচয়িতা বা চর্যার আদি পদ রচয়িতা করেন কে, চর্যা রচনা করেন সবরপা। এটা হচ্ছে কি অ্যান্সার হবে, সবরপা। তাহলে তিনি কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে আমরা জানলাম চর্যার আদি পদ রচনা করেছেন হচ্ছে কে, বা প্রথম পদ রচনা করেছেন হচ্ছে কে, সবরপা। কিন্তু চর্যাপদের প্রথম পদের রচয়িতা যদি শহীদুল্লাহর মত যদি না থাকে, সেক্ষেত্রে অ্যান্সার কি হবে, এটা লুইপা হবে। তো লুইপার কিন্তু একটা গুরুত্বপূর্ণ বই রয়েছে, সেটার নাম হচ্ছে অভিসময় বিভঙ্গ, সেটার নাম হচ্ছে অভিসময় বিভঙ্গ। আচ্ছা, অভিসময় বিভঙ্গটা হচ্ছে কার লেখা, এটা লুইপার লেখা। এটা লুইপার একটা গ্রন্থ, যেটা কিনা সংস্কৃত ভাষায় লেখা হয়, সংস্কৃত ভাষায় লেখা হয়। আচ্ছা, কোনটি সঙ্গীত শব্দের সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে কিন্তু প্রায় পরীক্ষায় আসে, স্পেশালি বিসিএস এবং এনটিআরসি তো থাকবেই মাস্ট। হ্যাঁ, বিসিএস, এনটিআরসি এবং প্রাইমারি, অর্থাৎ ম্যাক্সিমাম বাংলাদেশের যে প্রতিযোগিতামূলক পরীক্ষা রয়েছে, মোটামুটি 95 বা 96% পরীক্ষাগুলোতে এই অধ্যায় থেকে প্রশ্ন হয়। এবং এই অধ্যায়ের মধ্যে গুরুত্বপূর্ণ খেয়াল করে দেখবেন, সঙ্গীত, এখানে বলছে কি, সঙ্গীত শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি। এটা আমরা আসলে কি, আমরা কিন্তু এটা কিন্তু এমনিতেই হয়তো বা জানবো, বাট আমরা নিয়ম জানি না। আমরা যদি বলি সঙ্গীত সন্ধি বিচ্ছেদ কি, তারপর রবীন্দ্র সন্ধি বিচ্ছেদ কি, এগুলো কি, অহংকারী সন্ধি বিচ্ছেদ, এগুলো কিন্তু আমরা হয়তো বা আমরা প্র্যাকটিস করতে করতে এমনি জেনে গিয়েছি বা জানি, বাট আমরা কি আসলে অরিজিনাল নিয়ম জানি কিনা, বা নিয়মের মধ্যে আমরা নিয়মের মাধ্যমে জেনেছি কিনা। খেয়াল করুন, যদি নাসিক্য বর্ণের ক্ষেত্রে আমরা নিশ্চয় জানি নাসিক্য বর্ণ কোনগুলা, নাসিক্য বর্ণ কিন্তু আমরা জানি। হ্যাঁ, তো এখানে আমি যদি একটু লিখে দেই, চ, ছ, বর্গীয়, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। প, ফ, ব, ভ, মু। তো এই বিষয়গুলো কিন্তু আপনারা জানেন যে আসলে নাসিক্য বর্ণ আসলে কোনগুলা। হ্যাঁ, তো এটা কিন্তু আমরা আসলে বর্ণ অধ্যায়ের মধ্যে কিন্তু আমরা এগুলো জেনেছি যে আসলে ঘোষ বর্ণ কোনগুলা, অঘোষ কোনগুলা। হ্যাঁ, 1, 3, 5 এগুলো হচ্ছে কি অঘোষ, বা বেজোড় সংখ্যা যেগুলো অঘোষ, আর জোড় সংখ্যা সেগুলো ঘোষ। এটা নিয়ে তো আমাদের কারো দ্বিমত নাই। এবং নাসিক্য বর্ণ কোনগুলা, নাসিক্য বর্ণ কিন্তু শেষের দিকে যেই লাইনটা, শেষের যে লাইনটা, 5 নাম্বার যে লাইনটা, সেগুলো সবগুলো কি, এটাকে কি বলে, নাসিক্য কিন্তু এটা অল্প প্রাণ বর্ণ। নাসিক্য পাশাপাশি কি অল্প প্রাণ, নাসিক্য এবং অল্প প্রাণ দুটাই এটা। হ্যাঁ, নাসিক্য এবং অল্প প্রাণ। আচ্ছা, এটা আমরা বর্ণ যখন পড়ব তখন আমরা এই প্রশ্নটা জানবো। বাট একটু খেয়াল করুন যে বর্ণে নাসিক্য বর্ণ যদি থাকে, তাহলে এখানে খেয়াল করতে সঙ্গীত নাসিক্য বর্ণ পাশাপাশি এবং কি হবে, পাশাপাশি হচ্ছে অনুস্বং। এটা একটু অ্যাড করে নেবেন। হ্যাঁ, নাসিক্য বর্ণের সাথে এটা একটু অ্যাড করে নেবেন। আচ্ছা, এটা হচ্ছে নাসিক্য বর্ণের সাথে অনুস্বরটা অ্যাড করে নেবেন।
নাসিক্য বর্ণের সাথে অনুস্বরটা অ্যাড করে নেবেন। তো এইটা এই অনুস্বর বর্ণটা তাহলে আমরা জানলাম কি ও, ইও, মূর্ধন্য, দন্তন্য, মো এবং অনুস্বর, এই পাঁচটা যদি কোনো শব্দের মধ্যে থাকে, পাঁচটা বর্ণের যে কোনো একটা শব্দ, এখানে বলছে সঙ্গীত বানানের ক্ষেত্রে কি রয়েছে অনুস্বর, তাহলে এটার নিয়মটা কি হবে, এই পাঁচটার পরিবর্তে কি বসবে, মু বসবে, মু। এটা হচ্ছে নিয়ম। তাহলে একটু উদাহরণের মাধ্যমে আমরা খেয়াল করব। এখানে বলছে কি, এখানে বলছে হচ্ছে খেয়াল করে দেখুন সঙ্গীত, এখানে বলছে সঙ্গীত, তো সঙ্গীতের সন্ধি বিচ্ছেদ কি, এখানে বলছে কি নাসিক্য বর্ণ যদি আমরা পাই, আমরা জানি যে নাসিক্য বর্ণ পাঁচটি, কোনটা ও, ইও, মূর্ধন্য, দন্তন্য, মো এবং আরেকটা হচ্ছে কি অনুস্বর। তো আমরা এগুলো এখানে কি আছে, এখানে অনুস্বর, তো এটা যদি থাকে তাহলে এর পরিবর্তে আমরা কি বসাবো, মু বসাবো, তাহলে কি হবে এখানে সম, বিসর্গ যোগ যা আছে তাই। যদি বলা হয় অহংকার, যদি বলা হয় অহংকার সেম, অহংকার। যদি বলা হয় সঞ্চয়, সঞ্চয়, সঞ্চয় সন্ধি বিচ্ছেদ কি হবে আসলে, সঞ্চয়ের সন্ধি বিচ্ছেদ কি হবে আপনারা বলুন, সঞ্চয়। অহংকারের সন্ধি বিচ্ছেদ কিন্তু সেম, এখানে কিন্তু কি আছে, এখানে এখানে বিসর্গ, বিসর্গের পরিবর্তে আমরা কি জানছি, বিসর্গের পরিবর্তে আমরা কি জানছি, স্বরেয় হ, মো এবং কার। আর একটা কি জানতে সঞ্চয়, সঞ্চয়ের ক্ষেত্রে আমরা সঞ্চয়কে যদি ভাঙ্গাই, আমরা যদি ইওকে ভাঙ্গাই, তাহলে এটা ভাঙ্গালে কি হয়, আমরা কিন্তু এগুলো যুক্ত বর্ণের ক্লাসে জানবো, ঠিক আছে, বা আপনারা নিশ্চয় জানেন এগুলো যুক্ত বর্ণের ক্ষেত্রে কি হয়, ইও এটাকে যদি ভাঙ্গাই তাহলে কি হবে, ইও যোগ চ, হ্যাঁ ইও যোগ চ, বা আপনি যদি টাইপিং করতে যান তাহলে কিন্তু কি হবে, ইও যোগ চ, সঞ্চয়। তাহলে সঞ্চয় বানানের ইও যোগ চয়, তার মানে এখানে কি আছে, ইও আছে, তাহলে ইওটাকে এখানে আমরা নাসিক্য বলতে পারি। তো নাসিক্য যদি থাকে তাহলে কি হবে, প্রথম ইওর পরিবর্তে কি হবে, এখানে মু বসবে, সম। কেন ইও, এই ইওকে ভাঙালাম কি, সঞ্চয়ের ইও যোগ চ, সঞ্চয়ের ক্ষেত্রে কি করলাম, প্রথম ইওটার পরিবর্তে মু বসালাম, অর্থাৎ আমরা জানি কি নাসিকের পরিবর্তে একটা কি বসবে, এই যে মু বসবে। তো আমরা মু বসাইলাম, তারপর চ, ইও চ ভাঙালে যেটা হয় সেটা, যোগ চ যেটা আছে তাই, চয় বসাই দিলাম। আশা করি বুঝতে পেরেছেন, হ্যাঁ আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও যদি সমস্যা হয় কমেন্টে জানাবেন, পরবর্তীতে আমি চেক দিয়ে জানাবো। ওকে, পঞ্চপাণ্ডব বলা হয় কাদেরকে, পঞ্চপাণ্ডব বলা হয় কি কাদেরকে, 30-এর কবিদের, 30 শতকের যারা কবি ছিলেন পঞ্চপাণ্ডব, 40-এর কবি, 50-এর কবি, 30-এর কবি। পঞ্চপাণ্ডব আসলে কি, পঞ্চপাণ্ডব হচ্ছে তো পঞ্চপাণ্ডব হচ্ছে রবীন্দ্র বলয় থেকে যে বেরিয়ে এসে যেই যারা বেরিয়ে এসেছিলেন, অর্থাৎ রবীন্দ্র যে উনি যে সাহিত্যিক রচনা করতেন বা কবিতা রচনা করতেন, সেই রবীন্দ্র বলয় থেকে বেরিয়ে যারা এসেছিলেন, এসে নতুন একটা ধারার কবিতা বা নতুন একটা ধারার সাহিত্যিক রচনার সূচনা করতে চেয়েছিলেন, তাদের মধ্যে যে কজন রয়েছেন তাদেরকে বলা হয় পঞ্চপাণ্ডব। তো পঞ্চপাণ্ডবের ক্ষেত্রে আমরা জানবো কি, পঞ্চপাণ্ডব টোটালে পঞ্চ মানে কি, পঞ্চ মানে হচ্ছে টোটালে 5 জন, 5 জনকে বোঝানো হচ্ছে। পঞ্চপাণ্ডবের কবি হচ্ছে, লেখক হচ্ছে কতগুলা বা কবি হচ্ছে কতগুলা, 5 জন। জীবনানন্দ দাশ, জীবনানন্দ দাশ, অমিয় চক্রবর্তী, জীবনানন্দ দাশ, অমিয় চক্রবর্তী। 3 নম্বর হচ্ছে বুদ্ধদেব বসু, 3 নম্বর হচ্ছে বুদ্ধদেব বসু। 4 নম্বর হচ্ছে কি বিষ্ণু দে, বিষ্ণু দে। আর হচ্ছে কি গোবিন্দ দাস, গোবিন্দ দাস। তো আমরা মোটামুটি এই 5 জনকে আমরা কি বলবো, এই 5 জনকে আমরা বলবো হচ্ছে কি পঞ্চপাণ্ডব, পঞ্চপাণ্ডব। আচ্ছা সরি, এটা হচ্ছে সুধীন্দ্রনাথ, আচ্ছা সুধীন্দ্রনাথ দত্ত। তো এই 5 জনকে আমরা কি বলবো, পঞ্চপাণ্ডব। পঞ্চপাণ্ডব মানে কি আমরা জানছি, 30-এর দশকে রবীন্দ্র বলয় থেকে বেরিয়ে এসে, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর যেই ক্যাটাগরি, যেইভাবে সাহিত্য রচনা করতেন বা কাব্য রচনা করতেন বা কবিতা রচনা করতেন, সেই বলয় থেকে বেরিয়ে এসে 5 জন ব্যক্তি বেরিয়ে এসেছিলেন। তার মধ্যে একজন রয়েছেন কি জীবনানন্দ দাশ, তার দ্বিতীয় নম্বর রয়েছে অমিয় চক্রবর্তী, তৃতীয় নম্বর হচ্ছে বুদ্ধদেব বসু, বুদ্ধদেব, হ্যাঁ এটা বুদ্ধদেব বসু, বুদ্ধদেব বসু, বিষ্ণুদে, আর হচ্ছে কি সুধীন্দ্রনাথ দত্ত, হ্যাঁ সুধীন্দ্রনাথ দত্ত। তো এই 5 জন, মূলত এই 5 জনকে আমরা কি বলবো, এই 5 জনকে আমরা বলবো হচ্ছে
পঞ্চপাণ্ডব পরীক্ষায় কিন্তু খুব আসে। অনেক সময় আমরা বলি না যে পঞ্চপাণ্ডবের ওরা 11 জন সাহিত্যিক, 11 জন যে সাহিত্যিক রয়েছে, পঞ্চপাণ্ডব যারা রয়েছে এগুলো অনেক গুরুত্বপূর্ণ। তো এই পঞ্চপাণ্ডব হচ্ছে এই 5 জন লেখকের কথা বলা হয়েছে যেগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। আচ্ছা, খেয়াল করি, এতক্ষণে অরিন্দ্রম কহিল বিষাদে, এখানে বিষাদে কোন কারক, কোন বিভক্তি? এখানে বলছে কর্মে সপ্তমী, অবাদানে সপ্তমী, অধিকরণে নাকি কোনোটাই নয়। এখানে বলছে কি এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, বিষাদের কথা, বিষাদ মানে কি দুঃখে, তার মানে কি একটা উপায়, যন্ত্র সহায়ক উপায়। যদি এখানে বলা হয় যে বিষাদের কথা বলছে কিসের মাধ্যমে, যন্ত্র সহায়ক উপায়, তাহলে আমরা জানি কি যন্ত্র, যদি বলা হয় যন্ত্র সহায়ক বা উপায়, তাহলে সেটাকে আমরা কি জানি করণ কারক। করণ কারক, যন্ত্র সহায়ক বা উপাদান যদি বোঝায় বা উপায় যদি বোঝায় সেটাকে আমরা করণ কারক বলি, করণ কারক। তাহলে এখানে বলছে কি এতক্ষণে অরিন্দ্রম কহিলা বিষাদে, এখানে বিষাদে কোন কারক, তার মানে এটা কি হবে, কি বলছে এটা করণ কারক, তার মানে এখানে করণ কারক, এটা করণ কারক হবে, করণ কারক। আচ্ছা, কোনোটাই নয় হবে, এটা কোনোটাই নয়। ওকে, বিষাদে, বিষাদে এটা কি এ আছে, এ থাকলে কি হয় আমরা জানি কি এ অন্তস্থ অতে, এগুলো হচ্ছে সপ্তম বিভক্তি, তাহলে করণের সপ্তমী অ্যান্সার হবে। এটা হচ্ছে করণ কারকে সপ্তম বিভক্তি, করণ কারকে সপ্তম বিভক্তি। আমরা কিন্তু বিভক্তি সম্পর্কে জানি, প্রথম বিভক্তি মানে শূন্য বিভক্তি, স্বরেও বা কি থাকে শূন্য থাকে, দ্বিতীয় বিভক্তি কে রে, তৃতীয় বিভক্তি দ্বারা দিয়ে কর্তৃক, চতুর্থ বিভক্তি কি হইতে থেকেছে, কে রে জন্য তরে, চতুর্থ বিভক্তি, পঞ্চম বিভক্তি হচ্ছে হইতে থেকেছে, ষষ্ঠী কি রয়ের, এবং সপ্তমী হচ্ছে এ অন্তস্থ অতে। তো আমরা নিশ্চয়ই এগুলো সবাই জানি বিভক্তি সম্পর্কে বা কারক সম্পর্কে। ওকে, আমরা নেক্সট প্রশ্ন দেখব, তেভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস কোনটি? তেভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস এটা হচ্ছে কি শওকত, এটা নারাই, এটা হচ্ছে শওকত আলীর লেখা। তেভাগা আন্দোলন কেন্দ্রিক একটা উপন্যাস, সেটা হচ্ছে কার উপন্যাস? নারাই। অক্টোপাস কে লিখেছেন? অক্টোপাস লিখেছেন শামসুর রহমান, শামসুর রহমান। হ্যাঁ, অক্টোপাস লিখেছেন শামসুর রহমান। আচ্ছা, শামসুর রহমান, হ্যাঁ শামসুর রহমান লিখেছেন কে? অক্টোপাস। কালো বরফ লিখেছেন কে? মাহমুদুল হক। কালো বরফ লিখেছেন হচ্ছে মাহমুদুল হক। এবং কৃতদাসের হাসি তো আমরা জানি নিশ্চয়, শওকত ওসমানের লেখা। কৃতদাসের হাসি এটা কার লেখা? শওকত ওসমানের লেখা। হ্যাঁ, কৃতদাসের হাসি শওকত ওসমানের লেখা। তো এখানে বলছে তেভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস, তেভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস আমরা জানলাম কি নারাই, শওকত আলীর লেখা। আর অক্টোপাসটা আসলে কিসের উপর লেখা? অক্টোপাস হচ্ছে শামসুর রহমানের, এটা হচ্ছে প্রেম, তারপর কি বিচ্ছেদ, বিরহ এবং পরকীয়া সম্পর্কে লেখা এটা আসলে। হ্যাঁ, প্রেম, বিচ্ছেদ, বিরহ, প্রেম, বিরহ, বিচ্ছেদ, পরকীয়া, এই বিষয়গুলো নিয়ে লেখা হচ্ছে কি শামসুর রহমানের অক্টোপাস। আচ্ছা, উপন্যাস। আর নারায় আমরা কি জানলাম? তেভাগা আন্দোলন কেন্দ্রিক লেখা হয়েছে। কালো বরফটা হচ্ছে কি? কালো বরফটা হচ্ছে 47-এর দেশভাগ নিয়ে লেখা। কালো বরফটা হচ্ছে 47-এর দেশভাগ নিয়ে লেখা। কৃতদাসের হাসি আমরা কি জানি? কৃতদাসের হাসি এটা হচ্ছে প্রতীকাশ্রয়ী উপন্যাস। হ্যাঁ, প্রতীকাশ্রয়ী উপন্যাস এটা। কৃতদাসের হাসি হচ্ছে প্রতীকাশ্রয়ী উপন্যাস। এই উপন্যাসের মূল উপজীব্য বিষয় হচ্ছে যে আইয়ুব খানকে লেখা হয়েছিল, আইয়ুব খানকে নিয়ে মূলত লেখা হয়েছিল। আইয়ুব খান, হ্যাঁ, এটা স্বাধীনতা যুদ্ধের 71-এর আগ দিয়ে যে আইয়ুব খান ছিল তার সম্পর্কে এই বইটা, উপন্যাসটা লেখা হয়েছিল শওকত ওসমানের। আচ্ছা, কোন বানানটি অশুদ্ধ? খেয়াল করুন, এটা আমাদের পরীক্ষায় খুবই কনফিউশন তৈরি করে যে আবিষ্কার, পরিষ্কার, তিরস্কার না কি আসলে। শুদ্ধ অশুদ্ধ বাক্য খুবই গুরুত্বপূর্ণ, যেটা পরীক্ষায় প্রতি বছরে 100% প্রাইমারিতে তো থাকবেই, বিসিএসেও মাস্ট থাকে, ইভেন বিসিএসের লিখিত পর্যন্ত, লিখিত পরীক্ষাতেও কিন্তু বানানের নিয়মের ক্ষেত্রে অনেক সময় পরীক্ষায় থাকে, গুরুত্বপূর্ণ। এবং এবার দেখবেন প্রাইমারিতে পরীক্ষাও কিন্তু আসছিল, খুবই গুরুত্বপূর্ণ। তো এখন কথা হচ্ছে আবিষ্কার এবং তিরস্কার, এই দন্ত শয়ে ক এবং মূর্ধন্য শয়ে ক, এই দুইটা আমাদের পরীক্ষার মধ্যে খুব ঝামেলা ফেলাই দেয়। এটা আমরা আসলে কিভাবে জানবো? এটা জানার একটা সহজ একটা উপায় বলবো আমরা। হ্যাঁ, একটা নিয়ম শিখবো। ওকে, আচ্ছা, সহজ একটা উপায়টা হচ্ছে কি, যদি স্বরেও সমান সমান দন্তস্ব, নিয়ম শেষ, আর কিচ্ছু না।
বাকি সব মূর্ধন্য ষ। সব মাথার উপর দিয়ে গেল নিয়ম দেখে না? নিশ্চয়ই আপনাদের নিয়মটা মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। স্বরেয় স্বরে আবার কি? হ্যাঁ, স্বরেয় স্বরে যদি থাকে সেক্ষেত্রে কি বলছি আমি? দন্তস্ব। স্বরেয় স্বরে যদি থাকে সেক্ষেত্রে আমরা কি জানবো? অ্যান্সার হবে দন্তস্ব। আর বাকি সব ক্ষেত্রে হচ্ছে মূর্ধন্য ষ। তো এখন একটু উদাহরণ দিলে আমরা এই বিষয়টা ক্লিয়ার হবে। একটু উদাহরণ দিই, খেয়াল করুন। যদি বলা হয় হচ্ছে পুরস্কার, হ্যাঁ, যদি বলা হয় পুরস্কার, এটা আসলে কি হবে? দন্তস্ব হবে নাকি মূর্ধন্য ষ হবে? পুরস্কার। এখানে কি স্বরেয়? এখানে কিন্তু নয়ের নিচে কিছু নাই, মানে কি এখানে একটা স্বরেয় আছে, পুরো স্বরেয় আছে না? স্বরেয় পুরস্কার, এখানে কিন্তু একটা উজ্জ আছে, স্বরেয় কিন্তু উজ্জ। তার মানে আমরা নিয়ম পড়ছি কি, স্বরেয় অথবা স্বরেয়া যদি থাকে তাহলে কি হবে? এখানে দন্তস্ব। তার মানে এখানে কি হবে? দন্তস্ব। এখানে দন্তস্ব, তাহলে পুরস্কার। ক্লিয়ার? বা স্বরের একটা উদাহরণ দেখি। স্বরের উদাহরণ কি দেওয়া যায়? স্বরের উদাহরণ যদি বলি ভাস্কর, হ্যাঁ, ভাস্কর। তো ভাস্করের উদাহরণ যদি দেখি, এটা একটু খেয়াল করুন। ভাস্কর যদি বলা হয়, আচ্ছা আমি এটা এভাবেই লিখি, হ্যাঁ, ভাস্কর। হ্যাঁ, এখানে ভাস্করটা যদি দেখি, এখানে আসলে কি হবে? দন্তস্ব হবে নাকি মূর্ধন্য ষ হবে? এখানে দন্তস্ব নাকি মূর্ধন্য ষ? এটা আমরা কিভাবে দেখব? তো এখানে কিন্তু স্বরেয়া আছে। আকার মানে কি? আকার মানে কিন্তু একটা স্বরেয়া। তার মানে আমরা নিয়ম পড়ছি কি, স্বরেয় অথবা স্বরেয়ার সাথে যদি দন্তস্ব অথবা মূর্ধন্য ষ থাকে সেক্ষেত্রে কি হবে? এটা স্বরেয় অথবা স্বরেয়া থাকলে দন্তস্ব হবে। তার মানে কি পুরস্কার, কিছু নয়, মানে র মানে কি স্বরেয়, আর আকার মানে কি স্বরেয়া। তার মানে কি স্বরেয় অথবা স্বরেয়া থাকলে কি হয়? দন্তস্বয় ক হবে, দন্তস্বয় ক। তার মানে অ্যান্সার হচ্ছে ভাস্কর। তো বাকি সব ক্ষেত্রে কি হবে? বাকি সব ক্ষেত্রে হচ্ছে মূর্ধন্য ষ। আমরা একটা উদাহরণ দেখি, এখানে খেয়াল করুন। আবিষ্কারের বানানের ক্ষেত্রে কি রয়েছে? যদি আবিষ্কার বানানটা খেয়াল করি, আবি, এখানে আসলে কি হবে? হ্যাঁ, এখানে কি হবে? দন্তস্ব নাকি মূর্ধন্য ষ? এখানে কি আসলে স্বরেয় আছে? এখানে তো রস্বই আছে। এখানে একটা কিন্তু রস্বই দেওয়া আছে। এখানে রস্বই এই রস্বইকার, ঠিক আছে? আবিষ্কার। বা এখানে যদি বলা হয় যে পরিষ্কার, তো পরিষ্কারের এখানে কি দেওয়া আছে? পরিষ্কারের এখানে কিন্তু যদি বলা হয় পরিষ্কার, এখানে পরিষ্কার কি হবে? হ্যাঁ, পরিষ্কার কি? এখানে কিন্তু রস্বই দেওয়া আছে। তার মানে রস্বই ক্ষেত্রে কি হবে? আমরা বলছি কি স্বরেয় এবং স্বরেয়া ছাড়া যে জায়গায় যাই থাকুক না কেন সেটা কি হবে? মূর্ধন্য ষ। এটা কি হবে? মূর্ধন্য ষয়কার, আবিষ্কার। তার মানে এখানে প্রশ্ন ছিল কি, কোন বানানটি অশুদ্ধ? শুদ্ধ না, অশুদ্ধ, ভুল। তার মানে কি এখানে আবিষ্কার বানানটি কিন্তু সঠিক আছে। কেন? কারণ আমরা রস্বই আছে, তার মানে মূর্ধন্য ষ হবে, ঠিক আছে। পরিষ্কার বানান রস্বই আছে, মূর্ধন্য ষ আছে, এটাও কারেক্ট অ্যান্সার। তিরস্কার আমরা কি যে স্বরেয় আছে, স্বরেয় থাকলে কি হবে? দন্তস্ব হবে, তার মানে এটা দন্তস্ব হবে। তার মানে এটা অ্যান্সার ভুল। আমাদের চাইছে কি প্রশ্নে, কোন বানানটি অশুদ্ধ? তার মানে কি এটাই অশুদ্ধ, তার মানে এটাই কারেক্ট অ্যান্সার। পুরস্কারের ক্ষেত্রে কি, যে স্বরেয় আছে, স্বরেয় থাকলে কি হবে? যে দন্তস্ব কাররা পুরস্কার। তো সুতরাং আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন, স্বরেয় এবং স্বরেয়ার যে বিষয়টা, অর্থাৎ দন্তস্বর সাথে যে কোনো একটা শব্দ বা বর্ণ যদি যুক্ত থাকে, যে কোনো একটা বর্ণ বা মূর্ধন্যর সাথে যদি কোনো বর্ণ যুক্ত থাকে, সেক্ষেত্রে আমরা দেখব যে এটা আসলে স্বরেয় অথবা স্বরেয়া আছে কিনা। যদি স্বরেয় অথবা স্বরেয়া থাকে সেক্ষেত্রে দন্তস্বয়ে ক, আর বাকি যে কোনো জায়গায় যাই থাকুক না কেন সেটা হচ্ছে কি মূর্ধন্য ষ হবে। ওকে, তো এবার আমরা 60 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করুন। দেখুন তো 60 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে। 60 নম্বর প্রশ্ন বলেছে যে পূর্বাশা পত্রিকার আসলে সম্পাদককে। হ্যাঁ, খেয়াল করুন, এখানে পূর্বাশা পত্রিকার সম্পাদককে। তো এখানে কিন্তু অ্যান্সার দেওয়া রয়েছে কি, অপশনের আছে কাজী নজরুল ইসলাম, শাহাদত হোসেন, সঞ্জয় ভট্টাচার্য এবং সুধীন্দ্র। এখানে কিন্তু অ্যান্সার হবে কি, পূর্বাশা পত্রিকার সম্পাদক হচ্ছে সঞ্জয় ভট্টাচার্য। 1900 কত সালে? 30 সালে। 1930 সালে সঞ্জয় ভট্টাচার্য পূর্বাশার পত্রিকাটি সম্পাদনা করেন। কোথা থেকে? কুমিল্লা থেকে। হ্যাঁ, কুমিল্লা থেকে। তো কুমিল্লা থেকে কি করেন সঞ্জয় ভট্টাচার্য? পূর্বাশা পত্রিকার সম্পাদনা করেন। কিন্তু পরবর্তীতে বুদ্ধদেব বসুর অনুরোধে, হ্যাঁ, পরবর্তীতে হচ্ছে বুদ্ধদেব বসু তার অনুরোধে কলকাতা থেকে সম্পাদনা করা হয়। পরবর্তীতে হচ্ছে কোথা থেকে? কলকাতা। তার মানে আমরা জানলাম হচ্ছে পূর্বাশা পত্রিকার সম্পাদক হচ্ছে সঞ্জয় ভট্টাচার্য, যিনি কিনা 1930 সালে কুমিল্লা থেকে তার এই প্রকাশনাটা চালু করেন, সম্পাদনা করেন। পরবর্তীতে বুদ্ধদেব বসু কলকাতা থেকে, বুদ্ধদেব বসুর অনুরোধে কলকাতা থেকে সেটা কি করা হয়? স্থানান্তরিত করা হয়। আচ্ছা, ওকে, যা পূর্বে ছিল এখন নেই। এগুলো কিন্তু আসলে মুখস্থ করার বিষয়, ঠিক আছে? এগুলো আপনাদের আসলে সেরকম বোঝার কোনো কিছু নাই বললেই চলে, জাস্ট মুখস্থ করতে হবে। তারপর একটু দেখুন, খেয়াল করুন
যা পূর্বে ছিল এখন নেই, সেটা এক কথায় কী হবে? অপূর্ব, ভূতপূর্ব নাকি অভূত নাকি অদৃষ্ট? তো এটার অ্যান্সার হচ্ছে কী হবে? ভূতপূর্ব। ভূতপূর্ব মিনিংটা হচ্ছে এরকম, যা পূর্বে ছিল বাট এখন নেই। আর অভূতটা হচ্ছে কীরকম? যা পূর্বে, যা অভূতটা হচ্ছে শব্দের অর্থ কি? যা পূর্বে হচ্ছে কি করেনি? ঘটেনি। অর্থাৎ পূর্বে যদি কোনো কিছু ঘটে থাকে কিন্তু এখন নেই, পূর্বে ছিল এখন নেই, সেটা হচ্ছে ভূতপূর্ব। আর অভূতটা হচ্ছে যা পূর্বে ছিল, যা অভূতটা হচ্ছে কি? যা পূর্বে ঘটেনি, যা হচ্ছে কি? পূর্বে ঘটেনি। আর অদৃষ্ট হচ্ছে কি? যা অদৃষ্ট হচ্ছে যা পূর্বে কি হয়নি? অদৃষ্ট। দৃষ্ট মানে কি? যা পূর্বে হচ্ছে কি হয়নি? দেখা যায়নি। যা পূর্বে হচ্ছে দেখা যায়নি, সেটাকে আমরা কি বলবো? অদৃষ্টপূর্ব। হ্যাঁ, যা পূর্বে হচ্ছে দেখা যায়নি সেটা হচ্ছে কি? যা পূর্বে দেখা যায়নি, অদৃষ্টপূর্ব। আর যা পূর্বে ঘটেনি সেটা হচ্ছে কি? অভূতপূর্ব। আচ্ছা, একটু পরবর্তী 62 নম্বর একটু খেয়াল করবো। চন্দ্রাবতী কে ছিলেন? চন্দ্রাবতী ছিলেন একজন কি? বাংলা সাহিত্যের প্রথম বাঙালি নারী কবি। হ্যাঁ, দীনেশচন্দ্র সেনের মতে, হ্যাঁ, দীনেশচন্দ্র সেন কি বলেছেন? দীনেশচন্দ্র সেনের মতে চন্দ্রাবতী কি করেন? 1550 সালে জন্মগ্রহণ করেন। দীনেশচন্দ্র সেনের মতে চন্দ্রাবতী 1550 সালে জন্মগ্রহণ করেন। চন্দ্রাবতী, এটা হচ্ছে দীনেশচন্দ্র সেনের মতে। তার বাবার নাম হচ্ছে দ্বিজবংশী দাস। তার বাবার নাম হচ্ছে কি? দ্বিজবংশী দাস তার বাবার নাম। তিনি কিন্তু হচ্ছে মনসামঙ্গল কাব্য, দ্বিজবংশী দাস কিন্তু কি করেন? দ্বিজবংশী দাস কিন্তু মনসামঙ্গল কাব্য রচনা করেন। খেয়াল করুন, দেখবেন উনি হচ্ছে কি করেন? মনসামঙ্গল কাব্য রচনা করেন। মনসামঙ্গল কাব্য রচনা করেন কে? দ্বিজবংশী দাস। তো দ্বিজবংশী দাসের মেয়ের নাম আমরা কি জানলাম? মেয়ের নাম আমরা জানলাম কি? চন্দ্রাবতী, যিনি কিনা 1550 সালে জন্মগ্রহণ করেন। এটা হচ্ছে কি দীনেশচন্দ্র সেনের মতে। আচ্ছা, এখন আমরা পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করুন তো কি আছে দেখি। পরবর্তী প্রশ্ন খেয়াল করুন তো, রি র মূর্ধন্য ষ-এর পরে কি হয়? খেয়াল, রি র এবং মূর্ধন্য ষ-এর পরে কি হবে? মূর্ধন্য ষ-এর পরে কি হবে? মূর্ধন্য হবে। খেয়াল করুন, এখানে একটা জিনিস লক্ষণীয়, রি র মূর্ধন্য ষ-এর পরে মূর্ধন্য হবে। কেন? এখানে যদি বলা হয় ঋণ বানানটা আসলে কি কেমন? হ্যাঁ, ঋণ, এখানে কি রি আছে না? তার মানে কি ঋণের ক্ষেত্রে রি র বোঝাচ্ছে, তাহলে রি র যদি বোঝে আমরা কি জানলাম? ঋণ, মূর্ধন্য হবে। হ্যাঁ, ক্লিয়ার? আরেকটা যদি উদাহরণ দেখি, যদি বলেছে ব্যাকরণ, তো ব্যাকরণ রি র, এখানে কি বলছে? তিনটা জিনিস, রি র, তার মানে রি সম্পর্কে আমরা জানলাম। এখানে র যদি হয় তার পরবর্তীতে কি হবে? এই যে মূর্ধন্য। আরেকটা কি বলছে? মূর্ধন্য ষ। যদি বলা হয় ভাষণ, হ্যাঁ, ভাষণের বানানোর ক্ষেত্রে কি হবে? শেষে মূর্ধন্য হবে। কেন হবে? কারণ আমরা নিয়ম পড়ছি যে রি র এবং এই যে মূর্ধন্য ষর জন্য কি হবে? পরবর্তীতে যে বর্ণটা বলবে সেটা হচ্ছে মূর্ধন্য হবে। ওকে, এবার 64 নম্বর একটু খেয়াল করুন। রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস কোনটি? রাজনৈতিক উপন্যাস, গোড়া কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস। এখানে যে অপশনগুলো রয়েছে খেয়াল করবেন। শেষের কবিতা, এখানে কবিতা দেখে এটা ভাবার কোনো কারণ নাই যেটা একটা কবিতা। হ্যাঁ, সব শেষের কবিতা, নৌকাডুবি, চোখের বালি, গোড়া সবগুলো কিন্তু কি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে অন্যতম। তো এখানে রাজনৈতিক উপন্যাসের কথা যদি বলা হয় তাহলে কিন্তু অ্যান্সার হবে কি? গোড়া, এটা হচ্ছে রাজনৈতিক উপন্যাস। আর যদি বলা হয় শেষের কবিতা, এটা একটা কি? এটা হচ্ছে যে শেষের কবিতা হচ্ছে রোমান্টিক উপন্যাস, রোমান্টিক। হ্যাঁ, শেষের কবিতা হচ্ছে কি? রোমান্টিক উপন্যাস। এগুলো কিন্তু সবগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের, সবগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। সবগুলো কার? রবীন্দ্রনাথ ঠাকুরের সবগুলো। হ্যাঁ, নৌকাডুবি কিন্তু রবীন্দ্রনাথের, নৌকাডুবি হচ্ছে রবীন্দ্রনাথের। চোখের বালিও কিন্তু সেম। তাহলে নৌকাডুবি যদি বলা হয় তাহলে এটা কি ধরনের উপন্যাস? নৌকাডুবি যদি বলা হয় তাহলে এটা হচ্ছে কি? সামাজিক উপন্যাস। এবং চোখের বালিটা হচ্ছে কি? মনস্তাত্ত্বিক বানান কি? মনস্তাত্ত্বিক উপন্যাস হচ্ছে কি? চোখের বালি। আর নৌকাডুবি হচ্ছে কি? সামাজিক উপন্যাস। এগুলো কিন্তু প্রায় একটা কথা বলি আপনাদেরকে যে এগুলো কিন্তু অন্যান্য যে অপশনগুলো রয়েছে, অপশনগুলো যদি আমরা একটু ভালোভাবে দেখি বা একটু বুঝে ব্যাখ্যা সহকারে পড়ি তাহলে কিন্তু এখান থেকে পরবর্তী প্রশ্নগুলো কমন পড়বে পরবর্তীতে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে। আচ্ছা, এখন আমরা যদি দেখি 65 নাম্বার কি? ধ্বনি বিপর্যয়ের উদাহরণ 9 কোনটি? খেয়াল করুন, ধ্বনি বিপর্যয় মানে কি? বিপর্যয়, এই কথাটা, এই শব্দটা একটু চিন্তা করুন। বিপর্যয়, হ্যাঁ, বিপর্যয়। তো ধ্বনি বিপর্যয়টা আসলে কি? বিপর্যয় মানে হচ্ছে এমন একটা জিনিস, সাপোজ ধরুন ঝড় আসছে বা কি বলে ওটাকে? সাইক্লোন উঠছে, হ্যাঁ, প্রচণ্ড বাতাস হচ্ছে। এখন গ্রাম অঞ্চলে সাধারণত দেখা যায় না যে গ্রাম অঞ্চলে নর্মালি যে টিনের বাড়ি রয়েছে বা টিনের চাল রয়েছে সেগুলো কি ঝড়েতে কি হয়? এক জায়গার চাল কোথায় যায় পরে?
অন্য দূরে কোনো এলাকায় গিয়ে বাতাসে অন্য একটা পুকুরে বা রাস্তাঘাটে যে কোনো জায়গায় পড়ে থাকে। আবার অন্যজনেরটা কি হয়, অন্যজনের চালটা কি করে আরেক জায়গায় যায়, অর্থাৎ ঝড়ে বাতাসের গতিতে কি করে ঘরের যে উপরে চালা রয়েছে টিনের সেটা হচ্ছে কি চেঞ্জ হয়ে এরটা ওর বাসায় যায়, ওরটা ওর বাসায় যায়, অর্থাৎ বিভিন্ন জায়গায় কিন্তু কি হয় চালাটা বা চালটা হচ্ছে কি হয় পতিত হয়, চলে যায়। তো এই ক্ষেত্রে যদি আমরা ধ্বনি বিপর্যয়, এখানে কি বলছে, আর এটা যদি বলে ধ্বনি বিপর্যয়, তো বিপর্যয় মানে আমরা জানলাম কি একটা জায়গা আরেকটা চলে যাবে, আরেকটা জায়গায় মানে কি একজনেরটা আরেকজনের কাছে, আরেকজনেরটা আরেকজনের কাছে চলে যাবে, বিভিন্ন জায়গায় মানে চলে যাবে আর কি অল্টারনেটিভ হবে। তাহলে ধ্বনি মানে কি বিপর্যয়, ধ্বনি মানে আমরা জানি যে বর্ণ বা ধ্বনি যেটাকে বুঝি। তো বিপর্যয় মানে কি, বিপর্যয় মানে চেঞ্জ হওয়া, তার মানে কি এখানে পিচাস আছে, পিচাসটা যদি আমরা এইভাবে লিখি পিসাজ এইভাবে তো লিখতে পারি, শুধু চেঞ্জ, চয়ের জায়গায় তালবস্যের জায়গায় চ, শুধু চেঞ্জ হচ্ছে। রিক্সাকে আমরা এইভাবে লিখতে পারি রিক্সা, হ্যাঁ এইভাবে কিন্তু আমরা লিখতে পারি পিচাস। তারপরে যদি ফালকে যদি আমরা এইভাবে লিখি লাফ, এটাও কিন্তু আমরা অর্থাৎ কি ঝড়ের মাধ্যমে যে এরকম একজনের চিনের চালটা অন্যজনের বাড়িতে যেয়ে পড়ে, অন্যজনেরটা এরকম। তো বিপর্যয়, ঝড় বিপর্যয় হয়, তাহলে এটা হচ্ছে ঝড়ের বিপর্যয়, আর এটা হচ্ছে কি ধ্বনির বিপর্যয়। ধ্বনিটাই একজনেরটা আরেকজনের কাছে, আরেকজনেরটা আরেকজনের কাছে, জাস্ট ইট। আসলে এটাই হচ্ছে যে ধ্বনির বিপর্যয় নিয়ম। এটা আসলে আপনাদের যদি বুঝতে প্রবলেম হয় আপনারা ইনশাল্লাহ অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আমি কমেন্টগুলো দেখে তো তারপরে আপনাদের চেষ্টা করবো আপনার সেগুলো অ্যান্সার দেওয়ার জন্য। তো চলুন এবার পরবর্তী প্রশ্নটা দেখি। জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ কোনটি? জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয় কোনটি? জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থের ঝরাপালক এটা, হ্যাঁ ঝরাপালক, রূপসী বাংলা, 7টি তারার তিমির, জাগ্রত ধরিণী, এগুলো সবগুলো হচ্ছে কি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয় হচ্ছে জাগ্রত ধরিণী। ঝরাপালক হচ্ছে যে জীবনানন্দ দাশের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে কি, প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে যে এটা ঝরাপালক জীবনানন্দ দাশের। ঠিক আছে, জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করে কত সালে? জীবনানন্দ দাশকে জন্মগ্রহণ করেন কত সালে? কাজী নজরুল ইসলাম যখন জন্মগ্রহণ করেন 1899 সাল, ঠিক 1899 সালে কিন্তু দুইজন জন্মগ্রহণ করে, একটা হচ্ছে কাজী নজরুল আর একটা হচ্ছে জীবনানন্দ দাশ, দুইজনে কিন্তু 1899 সালে জন্মগ্রহণ করে। তো কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি এবং ধূসরতার কবি, হ্যাঁ ধূসর পাণ্ডুলিপি নামে কিন্তু তার একটা বিখ্যাত কাব্যগ্রন্থ রয়েছে। তো সেই হিসেবে তাকে ধূসরতার কবি বলা হয়। হ্যাঁ, তার কিন্তু অনেক সুন্দর সুন্দর বিখ্যাত কবিতা রয়েছে, কবিতার লাইন রয়েছে। হ্যাঁ, তো এই বিষয়গুলো আমরা ডিপলি যখন জানবো তখন দেখার চেষ্টা করব। ওকে, আর জাগ্রত ধরিণী কিন্তু এটা কিন্তু কোনো কবিতা বা কোনো কাব্যগ্রন্থ না। জাগ্রত ধরিণী হচ্ছে এটা হচ্ছে কি, এটা একটা পালা গানের মতো। উত্তরবঙ্গের কিন্তু এই গানটা কিন্তু বেশি কি করা হয়, ভাওয়াল বা ভাটিয়ালি যে কি বলে ভাওয়াল গান, ভাটিয়ালি গান এবং ভাওয়ালি যে গান রয়েছে না, সেই গানটা মূলত জাগ্রত ধরিণীর নামে পরিচিত, যেটা আসলে উত্তরবঙ্গে রয়েছে আর কি। উত্তরবঙ্গ এবং ইন্ডিয়ার কিছু অংশ জুড়ে এই জাগ্রত ধরিণী বিষয়টা প্রতিফলিত হয়। ভাওয়াইয়া, হ্যাঁ এটা হচ্ছে উত্তরবঙ্গের ভাওয়াইয়া গান, হ্যাঁ এটা হচ্ছে ভাওয়াইয়া গান বা হচ্ছে লোকগীতি, ভাওয়াইয়া গান বা হচ্ছে কি লোকগীতি, যেটা কিনা উত্তরবঙ্গে রয়েছে। এটা কোনো কাব্যগ্রন্থ বা কবিতা কোনো কিছু নয়। আচ্ছা, সবরি মানে কি? সবরি মানে হচ্ছে কি রাত। সবরি শব্দের অর্থ হচ্ছে রাত। তাহলে এটা কি বলছে? শব্দের বিপরীত শব্দ। তাহলে রাতের বিপরীত শব্দ আমরা কি জানবো এখানে? দিবস মানে হচ্ছে কি দিন, দিবস মানে হচ্ছে দিন, তার মানে এটাই অ্যান্সার। ওকে, সকল শিক্ষকগণ আজ উপস্থিত, এখানে কোন দোষে দুষ্ট? খেয়াল করুন, সকল শিক্ষকগণ আজ উপস্থিত, এখানে বাক্যটি কোন দোষে দুষ্ট? এখানে কি গুরুচণ্ডালী দোষ, নাকি দুর্বোধ্যতা, নাকি উচ্চারণগত, নাকি বাহুল্য দোষ? খেয়াল করুন তো এখানে কি বলছে, সকল। যদি বলা হয় সকল মানে কি একাধিক, সবাইকে বোঝাচ্ছে। শিক্ষকগণ, এখানে যেহেতু সকল আছে তার মানে কি এখানে গণটা হবে না। তার মানে যদি এরকম হতো যে সকল শিক্ষক আজ উপস্থিত, সকল শিক্ষক আজ উপস্থিত, সেটা কিন্তু সঠিক, এটা কিন্তু সঠিক অ্যান্সার। হ্যাঁ, সকল শিক্ষক আজ উপস্থিত। কিংবা যদি বলা হয় শিক্ষকগণ আজ উপস্থিত, সেটাও কিন্তু সঠিক অ্যান্সার হবে।
শিক্ষকগণ আজ উপস্থিত, তার মানে কি এটাও কিন্তু কারেক্ট অ্যান্সার। কেন হবে? এখানে এখানে কি বলছে? বাহুল্যতা। বাহুল্য মানে কি? সকল যদি দেই তাহলে গণ থাকবে না। এখানে যদি আমি সকলটা দেই, খেয়াল করুন, এখানে যদি আমি সকলটা দেই, সকল যদি দেই তাহলে কিন্তু এখানে সকল যদি দেই এখানে গণ থাকবে না, বা আমি যদি সকলটা উঠাই দেই তাহলে কিন্তু আবার গণ দিতে হবে। ঠিক আছে? তার মানে বাহুল্য দোষে দুষ্ট আর কি। ওকে, কুলের প্রতিশব্দ কি? কুলের প্রতিশব্দ কিন্তু আমরা কি জানবো? কুলীন। কুলীন এবং হচ্ছে ধার, দুটাই অ্যান্সার হবে। কুলীন এবং ধার। কুল মানে কি? নদীর একুল গড়ে উকুল ভাঙ্গে, একটা কথা আছে না? ওকে, নেক্সট প্রশ্ন একটু দেখব। নেক্সট প্রশ্ন কি আছে? তুমি অধম তাই বলি আমি উত্তম হব না কেন? এই প্রবাদটির রচয়িতাকে? এই প্রবাদটির রচনা কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। খুবই বিখ্যাত একটা কিন্তু কি বলবো উক্তি বা প্রবাদ, যেটাই আমরা বলি না কেন, তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হব না কেন। হ্যাঁ, তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হব না কেন? তুমি অধম এবং তাই বলিয়া আমি উত্তম হব না কেন, এটা কোন কাব্যগ্রন্থর, কোন উপন্যাসের একটা লাইন? এটা কি বলতে পারবেন কেউ? তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হব না কেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন কোন উপন্যাসের উক্তি রয়েছে এটা বলুন? এটা ছাড়া আরেকটা কিন্তু বিখ্যাত উক্তি রয়েছে, সেটা হচ্ছে পথিক তুমি পথ হারাইছ। পথিক তুমি পথ হারাইছ। হ্যাঁ, পথিক তুমি পথ হারাইছ, এটা আসলে পথিক তুমি পথ হারাইছ। হ্যাঁ, পথিক তুমি পথ হারাইছ, এটা আসলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা বিখ্যাত উক্তি। এই দুইটাই কিন্তু বঙ্কিমের উক্তি। হ্যাঁ, দুটাই খুবই বিখ্যাত। কোনটা কোন উপন্যাসের একটু বলবেন কাইন্ডলি? আচ্ছা, একটা হচ্ছে তুমি অধম বলিয়া আমি উত্তম হব না কেন, আর একটা হচ্ছে কি পথিক তুমি পথ হারিয়েছ। এটা হচ্ছে কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য উপন্যাস, হচ্ছে কি কপালকুণ্ডলা। বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক যদি বলা হয়, বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উক্তি, হ্যাঁ কোনটি? বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উক্তি হচ্ছে কোনটি? এটা পথিক তুমি পথ হারাইছ। হ্যাঁ, এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উক্তি। যদি বলে বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উক্তি কোনটি, অ্যান্সার হবে পথিক তুমি পথ হারাইছ। হ্যাঁ, এটা কিন্তু বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উক্তি। এবং এটাও আরেকটা উক্তি রয়েছে, সেটা হচ্ছে কি তুমি অধম তাই বলে আমি উত্তম হব না কেন, এটাও কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়েরই বিখ্যাত উক্তি। এই তো মোটামুটি আমাদের সবগুলো প্রশ্ন শেষ আজকের মতো। আমরা কিন্তু বরাবরই একটা কথা বলে আসছি, আমরা প্রতিদিন মোটামুটি 35টা করে প্রশ্ন সলভ করব। এরকম করে আমি বাংলার জন্য প্রায় 1000 প্রশ্ন সলভ করব। মোটামুটি 30টা ক্লাস হবে, অর্থাৎ সবগুলো সাবজেক্ট মিলে যদি ক্লাসের সংখ্যা ধরা হয় মোটামুটি 120টার মতো ক্লাস হবে। মোর দেন কম বেশি হবে, কম হওয়ার সুযোগ নাই, বরঞ্চ বেশি হবে হলে। হ্যাঁ, তো আমরা মোটামুটি 120টা ক্লাসের মধ্যে, বিশেষ করে আমার 30টা ক্লাসের মধ্যে বাংলার সবগুলো 1000 প্রশ্ন সলভ দেওয়ার চেষ্টা করব। আজকে আমার দ্বিতীয় দিনের মতো কোশ্চেন সলভ শেষ হচ্ছে, 70টা প্রশ্ন মোটামুটি। নেক্সট টাইমে আমার দেখা হবে ইনশাল্লাহ আবার আগামী কালকের পরের দিন, অর্থাৎ পরশুদিন। হ্যাঁ, পরশুদিনে আমার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী 35টা প্রশ্ন নিয়ে, এবং বাছাই করা প্রশ্ন সবগুলোই গুরুত্বপূর্ণ এবং বাছাই করা। তো শেষ কথা শুধু একটা কথাই বলবো, যে আপনারা আমাদের যে প্রাইভেট গ্রুপ রয়েছে সেই গ্রুপে সবাই যুক্ত হবেন, এবং পাশাপাশি আমাদের যে কর্মতৎপরতা, অর্থাৎ আপনাদের
কি বলবো আসলে আপনাদের উপস্থিতি, আপনারা যত বেশি সিরিয়াস হবেন, আপনারা যত বেশি আমাদের কাছ থেকে নিতে পারেন। আপনাদের যত বেশি কোনো কিছু জানার যদি থাকে বা কোনো কিছু জানার প্রয়োজন থাকলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। বিশেষ করে আমাদের যে গ্রুপটা রয়েছে, আমাদের গ্রুপে যুক্ত হবেন। পাশাপাশি যদি কোনো কিছু তারপরেও জানার থাকে অবশ্যই আমাদেরকে পেজে SMS দেবেন। অথবা একটা কথা বলি, এই আমাদের যে ক্লাসগুলো হচ্ছে, এই সবগুলো ক্লাস কিন্তু যতগুলো আমরা প্রশ্ন পড়াচ্ছি সবগুলো কিন্তু বই আকারে প্রকাশিত হবে, এবং এগুলো কিন্তু কি বলে, বইয়ের সাথে সাথে আপনাদেরকে পিডিএফটাও দেওয়া হবে আমাদের গ্রুপে। তো যারা আপনারা যদি মনে করেন যে বই তো অনেক কবে বের হবে, তো আমরা পিডিএফটাই পড়ি, তারা আপনারা পিডিএফটা পড়ে সামনে যে প্রাইমারি পরীক্ষা রয়েছে হেড টিচারের জন্য, পাশাপাশি নিবন্ধন রয়েছে, এগুলোর জন্য আপনারা আপনাদের প্রস্তুতিটাকে আরও দৃঢ়ভাবে সুন্দরভাবে নিতে পারবেন। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। তো আজকে এ পর্যন্তই, কথা না বাড়াই, ইনশাআল্লাহ পরবর্তীতে ক্লাসে দেখা হবে। আর একটু পরে অর্থাৎ 8:30 থেকে আমাদের ইংলিশ ক্লাস শুরু হবে। আমাদের পেজে চোখ রাখুন, যুক্ত থাকুন। ইনশাআল্লাহ সবার জন্য শুভকামনা থাকবে। সবাই আমাদের সকলের জন্য দোয়া রাখবেন। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।